আচ্ছা, আমরা কি শুরু করতেছি তাহলে? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, যাচ্ছে। তো সকলকে হচ্ছে শুভ সকাল এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আহ, অনেকের সাথে হয়তো আমার পরিচয় নাই, তারপরেও আজকের এই আলোচনার মাধ্যমে একটু দেখার সুযোগ হলো, বা অনেকদিন পরে অনেকের সাথে, এবং বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমি এখন বাইরে আছি, সেই সুযোগে আপনাদের সাথে দেখা হওয়ার সুযোগ হলো। তো আজকের আমাদের রিসার্চের যেহেতু ফান্ডামেন্টাল কোর্স হিসেবে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা, ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেছে এবং আমাদের অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। তো একটা রিসার্চের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু ছিল, যেটাকে আমরা বলি হচ্ছে যে মাস্টারিং দ্য লিটারেচার রিভিউ, অর্থাৎ লিটারেচার রিভিউ যে পার্টটার কথা বলি। তো সেই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব। আর সেই সাথে আমরা আহ, এই আলোচনার মাধ্যমে আরো কিছু বিষয় আমি এখানে যুক্ত করছি, যেগুলো চেষ্টা করবো আলোচনার জন্য। তো শুরুতে যদি আমি আমার পরিচয়টা দেই, আমার নাম হচ্ছে আলমগীর কবির। আমি বর্তমানে মাস্টার্স স্টুডেন্ট হিসেবে ফ্যাকাল্টি অফ ইকোনমিক্স এর আন্ডারে প্রিন্স অফ সঙ্কলা ইউনিভার্সিটি থাইল্যান্ডে অবস্থান করতেছি। এবং সেই সাথে আমি থাইল্যান্ড এবং মালয়েশিয়া যৌথ একটি প্রজেক্টে কাজ করি, অর্থাৎ আমার কাজ হচ্ছে থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে, যদি ইতিমধ্যে শেষ করে ফেলছি। এবং আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড ছিল সোশিওলজি। আমি অনার্স কমপ্লিটের পরে পরবর্তীতে মাস্টার্স এর এক্সাম দিয়ে আমি চলে আসছি থাইল্যান্ডে। পরবর্তীতে দেশেও থিসিস করার সুযোগ হয়, সেটা এখান থেকে বা যাই হোক। আর এই হচ্ছে সিম্পল পরিচয়। তো তো আমরা যেটা করবো আজকে হচ্ছে যে আলোচনায় আমাদের, আমি পুরো লেকচারটাকে মূলত হচ্ছে দুটি পার্টে হচ্ছে ভাগ করছি। একটা হলো যে আমরা লিটারেচার রিভিউ, এই লিটারেচার রিভিউর সাথে আমরা ইন অ্যাসোসিয়েট উইথ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বা বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস বলি, যেটা আমাদের, যেটা আমি আগেও জানতাম না, বা পরবর্তীতে এখানে আসার পরে বা বিভিন্ন ভাবে এই জিনিসটা শেখা হয়েছে, এবং এর যে একটা সম্ভাবনা আছে সেই বিষয়গুলো আমরা আজকে এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করব। আর সেই সাথে আরেকটা বিষয় আমরা দেখবো, সেটি হচ্ছে কিছু প্র্যাকটিক্যাল বিষয় দেখবো, অর্থাৎ আমি চেষ্টা করবো যে কিভাবে আহ, শুধু থিওরিটিক্যাল আলোচনার মধ্যে না, কিভাবে আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে ডাউনলোড দেওয়া অথবা কিভাবে লিখতে পারি, তার একটা বেসিক কিছু বিষয় আমরা আজকের এই আলোচনা দেখার চেষ্টা করবো। তো যদি শুরুতেই বলি যে আমাদের আজকের আলোচনার বিষয়, আমি জাস্ট সিম্পলি একটু জানানোর জন্য যে, যেহেতু আলোচনার শুরুতেই আমরা হচ্ছে যে কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে, অর্থাৎ লিটারেচার রিভিউ কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে দেখার চেষ্টা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কিভাবে লিটারেচার রিভিউ করতে পারি, অথবা আমরা যারা ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং ফাইনাল ইয়ার, ফোর্থ ইয়ার বা অনেকের ক্ষেত্রে যারা ডিভিএম থাকে, ওনাদের ক্ষেত্রে ফিফথ ইয়ার বা ফাইনাল ইয়ারে যারা থাকে, তাদের যে সিনিয়র প্রজেক্ট থাকে, সেখান থেকে আমরা কিভাবে লিখতে পারি, এবং সেই সাথে আমরা ফর দ্য জার্নাল আর্টিকেল অথবা কনফারেন্স প্রসিডিংস এর ক্ষেত্রে কিভাবে আমরা লিটারেচার রিভিউ করতে পারি, তার একটা বেসিক কনসেপ্ট এখানে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। সেই সাথে দুটি বিষয়ে আলোচনা করা, একটা হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ আর একটা হচ্ছে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস। শুরুতে বলি এই দুটি অংশ হচ্ছে আমরা এই দুটিকে মেথড হিসেবে আলোচনা করি, অর্থাৎ লিটারেচার রিভিউ পার্ট, কিন্তু বর্তমানে এই দুটি হচ্ছে দুটি সেপারেট মেথড হিসেবে আলোচনা করা হয় বা কাজ করা হয় রিসার্চের ক্ষেত্রে। আমি চেষ্টা করবো যে জাস্ট বেসিক কিছু কনসেপ্ট ধারণা দেওয়া, যাতে যারা আমরা আর্লি ক্যারিয়ার রিসার্চার, এই জন্য আমি মূল টাইটেলটা রাখছিলাম যে ফর দ্য গাইড ফর দ্য আর্লি ক্যারিয়ার রিসার্চার, তাদের জাস্ট অ্যাটলিস্ট নলেজ কন্ট্রিবিউশন হোক, যাতে আপনারা পরবর্তীতে এই বিষয়ের উপরে কাজ করতে পারেন। তো এই হচ্ছে আজকের সেশন অফলাইন। তো আমরা শুরু করি। তো আমাদের রাজন একটু মাঝে মাঝে একটু বলেন, যাতে আমি বুঝতে পারি যে ফুল স্ক্রিন হচ্ছে। ওকে, আমরা মূলত হচ্ছে যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে লিটারেচার বলতে হচ্ছে যে মূলত কি বুঝি। নর্মালি লিটারেচার বলতে এখানে সাহিত্য, গল্প বা কবিতা না। অর্থাৎ আমরা রিসার্চের ভাষায় লিটারেচারকে আমরা একটু আলাদাভাবে ব্যাখ্যা করি। এখানে লিটারেচার বলতে আমরা মূলত হচ্ছে পাবলিশড আর্টিকেল কি বোঝা থাকি। এখানে বুক চ্যাপ্টার হতে পারে, বই হতে পারে, এখানে কনফারেন্স প্রসিডিংস হতে পারে, বিভিন্ন ধরনের লিফলেট অথবা আমাদের বিভিন্ন
আমরা যেগুলোকে হচ্ছে ম্যাগাজিন হতে পারে। তো রিসার্চের ভাষায় আমরা লিটারেচার বলতে হচ্ছে যে সেই সকল পাবলিশড অথবা আনপাবলিশড আর্টিকেল গুলোকে বুঝতেছি, যেগুলো আমাদের বিভিন্ন জার্নালে প্রকাশিত হতে পারে, কনফারেন্স প্রসিডিংস হতে পারে। তো চিরাচরিত ভাবে লিটারেচার বলতে আমরা সাহিত্য না, আমাদের যেগুলো আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, সেটা আইদার হতে পারে অনলাইন হতে পারে, প্রিন্ট ম্যাটেরিয়াল হতে পারে, অথবা আমাদের টোটালি অনলাইন বেসড হতে পারে, এগুলোকে আমরা হচ্ছে লিটারেচার বলি। এই আলোচনার মধ্যে শুরুতে হচ্ছে যে একটু বোরিং হতে পারে। বোরিং এই কারণে যে যেহেতু আমরা কিছু কনসেপ্ট, অর্থাৎ যদি বলে থাকি যে থিওরিটিক্যাল আলোচনা হয়তো হবে, থিওরিটিক্যাল আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জাস্ট বেসিক কিছু ধারণা দেয়া, এরপরে আমরা বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। তো আমরা মূলত লিটারেচার রিভিউ বলতে কি বুঝে থাকি? লিটারেচার বলতে আমরা মূলত যে বিষয়টা বললাম যে আমরা হচ্ছে যে কনফারেন্স পেপার হতে পারে, বিভিন্ন আর্টিকেল হতে পারে, জার্নাল হতে পারে, বুক হতে পারে, বুক চ্যাপ্টার হতে পারে। তো এই যে এই বিষয়গুলো, অর্থাৎ থিসিস আর্টিকেল হতে পারে, ওয়েবসাইট লিংক হতে পারে, এই বিষয়গুলোকে আমরা কি করে থাকি? আমরা মূলত হচ্ছে একটা ক্রিটিক্যাল সামারি অথবা সার্ভে অফ স্কলারলি আর্টিকেল গুলোর আমরা হচ্ছে ওভারভিউ করি। এই জন্য এখানে বলছি যে লিটারেচার রিভিউ মূলত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ, যেটা আমাদের অ্যাভেলেবল, যে একটা স্পেসিফিক টপিকের উপরে কতটুকু নলেজ অ্যাভেলেবল আছে সেই বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পাচ্ছি, অর্থাৎ a literature review is a comprehensive overview of all the knowledge available on a specific topic, okay, typically found in an academic research. যদি স্কলারলি আর্টিকেল হিসেবে বলি বা তাদের ডেফিনিশন হিসেবে, লিটারেচার রিভিউ বলতে আমরা মূলত হচ্ছে যে ব্রডলি ডিসক্রাইব করি অ্যাজ এ মোর অর লেস সিস্টেমেটিক ওয়ে অফ কালেক্টিং এন্ড সিনথেসাইজিং প্রিভিয়াস রিসার্চ। অর্থাৎ আমি যখন কোনো বিষয় নিয়ে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করছি এবং আমি গবেষণা করতে যাচ্ছি, সেই বিষয়গুলোতে পূর্বের কি কি ধরনের কাজ হয়েছে তার একটা ওভারভিউ দেয়া, একটা ওভারভিউ সম্পর্কে জানা। অর্থাৎ আমি যদি শুরুতে চিন্তা করি যে আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করব, আহ আমি অবশ্যই কোনো রকেট সায়েন্স নিয়ে এখন কাজ করব না, যেটাতে কখনোই পূর্বে আলোচনা হয়নি। তো অবশ্যই রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা করি, আমাদের এক্সিস্টিং বিষয়গুলোকে, অর্থাৎ যদি ইতোমধ্যে আপনাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো টপিক সিলেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রিসার্চের ক্ষেত্রে। তো যখন আমরা কোনো বিষয় নিয়ে টপিক সিলেক্ট করি, এরপরে সেই বিষয়টা সম্পর্কে বিশদ জানার একটা মাধ্যম হচ্ছে লিটারেচার রিভিউ। ওকে, সো লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমাদের রিসার্চ জার্নালের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে, সেটি হচ্ছে যে রিসার্চার আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সিস্টিং ল্যান্ডস্কেপ অফ নলেজ। অর্থাৎ আমি যখন, আমি হতে পারি এগ্রিকালচার ফিল্ডে, আমি হতে পারি সোশিওলজি, ইকোনমিক্স, অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো শুরুতে আমরা কি করি, আমরা যখন অ্যাজ এ রিসার্চার, আর্লি ক্যারিয়ার রিসার্চার হিসেবে আমরা একটা টপিক সিলেক্ট করি যে আমি এই বিষয়ের উপরে এক্সিস্টিং নলেজটাকে দেখতে চাচ্ছি, অথবা আমি গবেষণা করতে যাচ্ছি, অথবা আমার সিনিয়র প্রজেক্টে আমাদের অ্যাডভাইজার বা সুপারভাইজার কিছু গাইডলাইন দিচ্ছে বা টপিকের কথা বলছে, সেই বিষয়গুলোকে যদি আমরা জানতে চাই, অর্থাৎ এই ফিল্ডের উপরে এক্সিস্টিং নলেজটা কেমন সেটা আমরা জানার চেষ্টা করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। শুধু জানবো তাই নয়, আমরা জানার পাশাপাশি গ্যাপ আইডেন্টিফাই এবং প্রোভাইড ফাউন্ডেশন ফর নিউ রিসার্চ। অর্থাৎ আমি যে রিসার্চ করতেছি সেই সম্পর্কে আমি আমার রিসার্চকে সমৃদ্ধ করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। এগেইন যদি আমরা সিম্পলি বলি, লিটারেচার রিভিউ আমরা আমাদের পূর্বের যে বিষয়ের উপর যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছে, পূর্বে তারা কি কি বিষয় নিয়ে কাজ করছে সেই টোটাল ল্যান্ডস্কেপটা জানার, গ্যাপ আইডেন্টিফাই করা, তাদের কি কি সমস্যা, তাদের পেপার গুলোতে কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করছে, কোন বিষয়গুলোতে তারা গ্যাপ রাখছে, এই যে সামগ্রিক বিষয়গুলো একটা জানার ওভারভিউ হচ্ছে লিটারেচার রিভিউ। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা কেন লিটারেচার রিভিউ করব। লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যারা রিসার্চের শুরু করতেছি, অথবা যারা ইতিমধ্যে বিভিন্ন রিসার্চ গ্রুপের সাথে বা রিসার্চের বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত, অথবা যারা একদমই বেসিক ভাবে আমরা শুরু করার ইন্টেনশন নিয়ে কাজ আগায় যাচ্ছি, তাদের ক্ষেত্রে একটা বিষয় যে আমরা মূলত লিটারেচার রিভিউর এই ক্ষেত্রে আমাদের রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এটা শুধুমাত্র এমন প্রসেস না যে আমি শুরুতে কিছু সার্ভে, কিছু সামারাইজ করে আমার জার্নি শুরু করলাম। লিটারেচার রিভিউ হচ্ছে এমন একটা জার্নি যেটা আপনাকে রিসার্চের শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ
ফাইনালি সাবমিট করার আগ পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে লিটারেচার রিভিউটা করতে হয়। আমরা হয়তো অনেকেই ভাবি যে লিটারেচার রিভিউ হয়তো বা আমাদের থিসিসে অথবা জার্নাল আর্টিকেলে অথবা কনফারেন্স প্রসিডিংসে দ্বিতীয় চ্যাপ্টার নামে একটি অংশ থাকে যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি, কিন্তু আসলে না। আসলে হচ্ছে লিটারেচার রিভিউ এটা এমন একটা প্রসেস যেটাকে আপনার রিসার্চ শুরুর আগে থেকে শেষ পর্যন্ত আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে। এবং আমরা দ্বিতীয় সেকশনে লিটারেচার রিভিউ পার্ট অবশ্যই লিখি, কিন্তু জাস্টিফিকেশন, আমরা যখন রেজাল্ট ডিসকাশন করি, আমরা কম্পারিজন করি, আমরা আমাদের রিসার্চকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি এই জার্নালটা ওভারভিউটা আমরা কিন্তু করতেই থাকি বা আমাদের এটা কন্টিনিউ থাকে। তো এই জন্য লিটারেচার রিভিউ হচ্ছে আমাদেরকে একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিবে এক্সিস্টিং রিসার্চের উপরে অন এ স্পেসিফিক টপিক। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি কোনো বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই বিষয়টি সম্পর্কে এক্সিস্টিং রিসার্চ কি বলতেছে তার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে পাই। একই সাথে এটি হচ্ছে আমাদের সিনথেসাইজ অ্যান্ড এভালুয়েট সোর্সেস রাদার দেন সামারাইজিং। শুধুমাত্র সামারাইজিং না, আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে আমরা কিছু এভালুয়েট করি অথবা সিনথেসাইজ করি, আমরা অন্যান্য গবেষণাগুলোকে দেখি তারা কিভাবে করছে। অর্থাৎ আমি যখন আমার লিটারেচার রিভিউ চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি কি মেথোডোলজি ইউজ করব তার একটা কিন্তু কমপ্লিট গাইডলাইন কিন্তু আমরা হচ্ছে সেই লিটারেচার রিভিউতে পাবো। ওকে, সেই সাথে আমরা তাদের রিসার্চের ওভারঅল একটা সামারি পেতে পারি, অর্থাৎ তারা কোন অ্যাঙ্গেলে কাজ করছে, আদতে আমার রিসার্চটা সেই অ্যাঙ্গেলে করা সম্ভব কিনা। এই যে আমার রিসার্চকে সমৃদ্ধ করার জন্য পূর্বের রিসার্চারদের বিষয়বস্তুগুলো জানাই হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। একই সাথে আমরা এখানে আইডেন্টিফাই গ্যাপ, অর্থাৎ গ্যাপ আইডেন্টিফাই করি, অর্থাৎ পূর্বের রিসার্চারদের ক্ষেত্রে কি কি কাজ করছে, আমার ক্ষেত্রে রিসার্চার আমার রিসার্চটি কতটুকু কন্ট্রিবিউট করবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আমরা কোনো জার্নালে পেপার সাবমিট করি, তখন আমাদের অনেক সময় আহ, তাদেরকে একটা বিষয় জানাইতে হয়। অনেক সময় এটিকে হচ্ছে আমরা সাবমিশনের সময় সাবমিট করতে হয় যে আমার এই নোভেলটি কি, অর্থাৎ আমার রিসার্চের ক্ষেত্রে কি কন্ট্রিবিউট করতে যাচ্ছে হচ্ছে যে ইন্টারন্যাশনাল নলেজ ফোরামে। ওকে, তো আমরা যদি লিটারেচার রিভিউ করি এবং পূর্বের কাজগুলো জানার চেষ্টা করি, তাতে ট্রেন্ড থিওরিটিক্যাল ফাউন্ডেশন গুলো পাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গাতে গ্যাপ আছে এবং আমার রিসার্চটা আসলে কোন জায়গায় কন্ট্রিবিউট করবে। তো লিটারেচার রিভিউ এই জায়গাতে আমাদেরকে কিন্তু নলেজ ইনক্রিজ করবে, আমাদের রিসার্চকে সমৃদ্ধ করবে। সেই সাথে আমরা একাডেমিক রিভিউর মাধ্যমে আমরা মূলত হচ্ছে যে পূর্বে কি হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য হোয়াট ওয়াজ ডান, হোয়াট ওয়াজ ফাউন্ড এন্ড দ্য ক্লারিটি অফ রিপোর্টিং। অর্থাৎ আমরা পূর্বে কি কাজ হয়েছে, আমরা কি কি পাচ্ছি, এবং সেগুলোর মাধ্যমে আমরা আমাদের রাইটিং গুলোকে হচ্ছে ইমপ্রুভ করি। সো যদি লিটারেচার রিভিউর ক্ষেত্রে বলি, আমাদের এক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক ধরনের লিটারেচার রিভিউ করতে পারি বা করে থাকি। তার মধ্যে বেসিক কয়েকটা বিষয় এখানে জাস্ট অ্যাজ এ থিওরিটিক্যাল আলোচনা হিসেবে বলি, সেটি হচ্ছে যে ন্যারেটিভ রিভিউ, একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ, আর একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। যদিও বর্তমান প্রেক্ষাপটে মেটা অ্যানালিসিস অনেক গুরুত্বপূর্ণ, আজকে এই বিষয়টা নিয়ে হয়তোবা আলোচনার ক্ষেত্রে আমরা ন্যারেটিভ রিভিউ এবং হচ্ছে সিস্টেমেটিক রিভিউ পাশাপাশি মেটা অ্যানালিসিসের আমরা বিবলিওমেট্রিক্স অ্যানালিসিসের কিছু বিষয় হচ্ছে দেখবো। তো সিম্পলি ন্যারেটিভ রিভিউর ক্ষেত্রে ন্যারেটিভ রিভিউ হচ্ছে আমাদেরকে সামারাইজ করবে এবং ইন্টারপ্রেট করবে দ্য এক্সিস্টিং লিটারেচার অন টপিক উইদাউট ফলোইং এ স্ট্রিক্ট মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা যখন কোনো একটা পেপার পড়বো অথবা আমরা একটা হচ্ছে যে বই পড়তেছি, সেই বইটা সম্পর্কে আমরা একটা ওভারঅল সামারি পড়তে পারি। আসলে সেই পেপারটাতে কি বিষয় নিয়ে তারা হচ্ছে ফোকাস করছে, কোন বিষয়ের ক্ষেত্রে তারা হচ্ছে যে রেজাল্ট ডিসকাশন বা অ্যানালাইসিস করছে, তার একটা ওভারঅল সামারি আমরা হচ্ছে ন্যারেটিভ রিভিউতে পড়ে থাকি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউ হচ্ছে যে একটা স্ট্রাকচার্ড মেথডের মাধ্যমে আমরা কালেক্ট এবং অ্যানালাইজ করি মাল্টিপল রিসার্চের ক্ষেত্রে বা মাল্টিপল ডিফারেন্ট যে স্টাডিজ গুলো অলরেডি হয়ে গেছে সেগুলো, এবং এনশিওরিং দ্য প্রসেস ইজ রিপিটেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ। অর্থাৎ সিস্টেমেটিক কথাটার মধ্যেই মূলত একটা বিষয় আছে যে আমাদেরকে একটা রাস্তা ফলো করতে বলতেছে, আমাদেরকে একটা ওয়ে ফলো করতে বলতেছে টু রিচ আ ডেস্টিনেশন। আমাদেরকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা কোন ওয়েতে গেলে আমরা সেই উত্তরটা খুঁজে পাবো, সেটা আমরা সিস্টেমেটিক রিভিউতে করি। আর মেটা অ্যানালাইসিস, এটা হচ্ছে যে মেটা অ্যানালাইসিস বলতে কম্বাইন্স ডাটা ফ্রম সেভারাল স্টাডিজ টু আইডেন্টিফাই প্যাটার্নস, ট্রেন্ডস এন্ড ওভারঅল এফেক্টস, প্রোভাইডিং মোর রোবাস্ট কনক্লুশন। মেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই যে এক্সিস্টিং যে কাজগুলো আছে সেগুলোর আমরা একটা অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করি, যেটা আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করব যতটুকু পারা যায় আজকে। তো মূলত হচ্ছে ন্যারেটিভ রিভিউ
যেটা আমরা প্রথম দিকে দেখবো যে আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে কিভাবে ন্যারেটিভ রিভিউ করতে পারি, কিভাবে আমরা কাজ করি। সো যখন আমরা রিভিউ করার চেষ্টা করি সেক্ষেত্রে আমাদেরকে প্রথম হচ্ছে প্ল্যানিং অংশটা। অর্থাৎ যেহেতু অলরেডি মেথোডোলজি অথবা রেফারেন্সি রাইটিং এর বেশ কিছু ক্লাস হয়ে গেছে, আমি ধরে নিলাম যে আপনাদের কোনো একটা রিসার্চ সম্পর্কে আপনারা মাথার মধ্যে কিউরিয়াসিটি রাখতেছে যে আমি এই বিষয়টা দেখতে যাচ্ছি। এখন আমি এই বিষয়টা যখন আমার মাথার মধ্যে আসতেছে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে প্ল্যানিং করব, রিভিউটা করব। প্রথম হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য রিসার্চ কোশ্চেন। আমরা রিসার্চের ক্ষেত্রে একটা প্রথম কিউরিয়াসিটি কিভাবে জাগে, আমরা মূলত দেখি যে বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে বাংলাদেশে প্রায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে সুইসাইড রেট অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে যে সুইসাইড করতেছে। সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আসলে কেন তারা সুইসাইড করতেছে। এই যে আমার মাথার মধ্যে প্রশ্নটা আসলো, অর্থাৎ একটা কোশ্চেন রেস করলো, তখন কিন্তু আমার এই সম্পর্কে রিসার্চের একটা কিউরিয়াসিটি থেকে আমার রিসার্চের ওয়েতে আমরা চলে যাই। আবার হতে পারে যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে আমি হয়তো এখন বাংলাদেশে নাই, কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করতেছি বা কথা বলার সুযোগ হচ্ছে, তো আমরা দেখার চেষ্টা করি যে আসলেই কিভাবে অনলাইন প্ল্যাটফর্মটা আমাদেরকে হচ্ছে যে নলেজ কন্ট্রিবিউট করতেছে, এই বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তার মানে আমাকে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য হচ্ছে যে রিসার্চ কোশ্চেন যদি না আসে, অর্থাৎ আমার কিউরিয়াসিটি না জাগে, তাহলে কিন্তু রিসার্চ হয় না। তো ডিটেইলড ডিসক্রিপশন অ্যাবাউট দ্য টাইটেল স্টার্ট বাই clearly defining the specific research question you aim to address. And this question will guide you entire review process. অর্থাৎ আমি কোন বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, যদি বলে যে কোন কোন ফ্যাক্টর গুলো বাংলাদেশের স্টুডেন্টদের সুইসাইডের ক্ষেত্রে মোটিভেট করতেছে বা কোন কোন রিজন গুলো কাজ করতেছে, এটা আমি জানতে চাচ্ছি, তখন আমরা কি করি, এই যে রিসার্চ কোশ্চেনটাকে বেস করে, এই কিউরিয়াসিটি বেস করে আমরা কিন্তু রিভিউ করার চেষ্টা করি। তো এটি করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিছু হচ্ছে সেটিং ইনক্লুশন এন্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া করতে হয়। অর্থাৎ আমাদের এই পুরো যদি হচ্ছে যে নলেজ সোসাইটির ক্ষেত্রে বলি, অর্থাৎ পুরো অনলাইন সোর্সের ক্ষেত্রে বলি, তো একটা বিষয়ের উপর কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে যে টপিক আছে। সুইসাইড নিয়ে বলেন, ফ্যাক্টর নিয়ে বলেন, কোভিড-19 নিয়ে বলেন, অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে যে বিশদ কাজ আছে। কিন্তু কথা হচ্ছে আমি কোনটা দেখবো, আমি তো সব বিষয় নিয়ে কাজ করতে পারবো না। এই জন্য আমরা রিসার্চে বলি যে সবসময় খুব স্পেসিফিক হওয়ার জন্য। অর্থাৎ অনেক বিষয় থাকতে পারে, কিন্তু আমরা রিসার্চে কিন্তু শুধু বলবো না যে বর্তমানে হচ্ছে যে গ্লোবালাইজেশন এন্ড বাংলাদেশ নিয়ে আমি কাজ করব, এটা নিয়ে আমি হয়তো বা আমার পক্ষে এত বড় বিষয় নিয়ে কাজ করা সম্ভব না, কিন্তু আমরা ছোট্ট একটা এফেক্ট দেখতে পারি। সেই এফেক্টটা কি আমাদের যেটাকে আমরা ফানেলের মতো বলি, অর্থাৎ ব্রড থিঙ্কিং থেকে আমরা স্পেসিফিক টপিকের উপর এসে সেই স্পেসিফিক টপিককে আমরা হচ্ছে আবার এক্সপ্যান্ড করার চেষ্টা করি আমাদের রিসার্চের মাধ্যমে, আমাদের গবেষণা ধাপের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে যে সেটিংস ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে ডিটেইল ডেসক্রিপশন অ্যাবাউট দিস টাইটেল এস্টাবলিশ ক্রাইটেরিয়া টু ডিটারমাইন হুইচ স্টাডিজ উইল বি ইনক্লুডেড, যেটা আমাদের যুক্ত হচ্ছে এবং কোনটাকে আমরা বাদ দিব আমাদের রিভিউর মধ্যে, এই বিষয়টা জানা হচ্ছে লিটারেচার রিভিউর একটা গুরুত্বপূর্ণ অংশ। ওকে, তো এখন আমরা চলে যাবো হচ্ছে যে কন্ডাক্টিং লিটারেচার রিভিউ। অর্থাৎ আমরা এখন যদি লিটারেচার রিভিউ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, কিছু বিষয়ের মাধ্যমে হচ্ছে দেখার চেষ্টা করা। স্টেপের যদি বলি যে কন্ডাক্টিং লিটারেচার রিভিউর ক্ষেত্রে কি কি ধরনের স্টেপ হতে পারে, তার বিষয়গুলো আমরা ইতিমধ্যে কিছু বিষয়ে এই আলোচনার মধ্যে অলরেডি বলে ফেলছি। এখন জাস্ট হচ্ছে একটু থিওরিটিক্যাল আলোচনার মাধ্যমে দেখি, পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে যে ডিফাইন দ্য রিসার্চ টপিক অ্যান্ড স্কোপ। লিটারেচার রিভিউতে আমরা প্রথম যে বিষয়টা বললাম যে কিউরিয়াসিটি যখন আমার মাথার মধ্যে আসতেছে যে আমি এই বিষয়টা একটা ফ্যাক্টর দেখতে যাচ্ছি, আমরা ফ্যাক্টর দেখতে চাচ্ছি যে স্টুডেন্টরা কেন মোটিভেট হচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে, অথবা কেন কোন ফ্যাক্টর গুলো আমাদেরকে কাজ করতেছে আমরা যাতে হচ্ছে যে অনলাইন প্ল্যাটফর্মে এর ক্ষেত্রে বা অনলাইন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লং টার্ম ধরে আমরা যুক্ত আছি। তো এই জন্য কোন একটা রিসার্চ টপিক অথবা স্কোপকে প্রথমে হচ্ছে আইডেন্টিফাই করা। এক্ষেত্রে যারা আমরা সিনিয়র প্রজেক্টে আছি, অর্থাৎ ফাইনাল ইয়ারে কাজ করি অথবা করবো ভবিষ্যতে, তারা আমরা কি করি, কোন একটা বিষয় নিয়ে আমরা হচ্ছে আমাদের সুপারভাইজার সিলেক্ট করি, দেন সুপারভাইজার আমাদেরকে কিছু গাইড দেয় অথবা কিছু স্পেসিফিক ফিল্ডের কথা বলে যেগুলোতে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। অর্থাৎ প্রথমত হচ্ছে আমরা টপিক সিলেক্ট করি এবং তার স্কোপ দেখি যে আসলে এই রিসার্চটা বর্তমান ফলপ্রসূ কিনা। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এমন আমরা রিডান্ডেন্সি বলি, অর্থাৎ আমি যে কাজটা করছি সেই সেম কাজটা অনেকেই করবে, বাট আমার ক্ষেত্রে কাজটা কতটুকু কন্ট্রিবিউট করবে।
দেখা যাচ্ছে যে আপনারা দিনাজপুরের মধ্যেই সেম বিষয়ের উপর হচ্ছে দুটি বিষয় কাজ করতেছেন, কিন্তু যখন আমরা পাবলিকেশন রিলেটেড এর ক্ষেত্রে যাই, আমাদের প্রথম মাথায় রাখতে হয় যে এটি আমাদের নলেজ কতটুকু কন্ট্রিবিউট করবে। তো এক্ষেত্রে রিসার্চ টপিক সিলেক্ট করা বা স্কোপ আইডেন্টিফাই করা এটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা নোভেলটি দেখাতে পারি। এই বিষয়টাকে একটু মাথা রাখতে পারলে ভালো আর কি। এরপরে হচ্ছে যে এভালুয়েট অ্যান্ড সিলেক্ট কি স্টাডিজ। আমরা মূলত হচ্ছে যে এক্ষেত্রে টপিক সিলেকশনের পরে আমরা কোন বিষয়টার প্রতি হচ্ছে ফোকাস করব। আমি যেহেতু সুইসাইডের ক্ষেত্রে বললাম, এটা সমসাময়িক অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আসে এই প্রেক্ষিতে, অর্থাৎ আমরা যদি এই প্রেক্ষিতে দেখতে চাই যে আমাদের কোন কোন রিজন গুলো হচ্ছে কাজ করতেছে, স্টুডেন্টরা হচ্ছে এইদিকে ধাবিত হচ্ছে। যদিও একটু নেগেটিভ টপিক হিসেবে বিষয়টা চলে আসলো, তারপরেও জাস্ট বোঝানোর খাতিরে যে আমরা কোন রিজন গুলো কাজ করতেছে এই বিষয়গুলোতে, আমরা কিছু কি স্টাডিজ আইডেন্টিফাই করতে পারি বা কি টপিক আইডেন্টিফাই করতে পারি যে আমরা কোন বিষয়গুলো দেখবো। ঠিক আছে, অনেকগুলো সোশ্যাল ইকোনমিক বিভিন্ন এফেক্ট হতে পারে, বাট আমি হয়তো বা দেখতে চাচ্ছি রিজন গুলো কি কি। ওকে, আমরা কি করি, লিটারেচার রিভিউর মাধ্যমে হচ্ছে অর্গানাইজ এবং সিনথেসিস ফাইন্ডিংস করি। অর্থাৎ আমরা যখন কোনো টপিক সিলেক্ট করি তখন আমরা হচ্ছে যে এই বিষয়ের উপর হচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে আমরা ডাটা কালেক্ট করি। এখন আমরা কি কি করতে পারি আমি আবার বলছি, জাস্ট এখানে ওভারভিউ দিচ্ছি, আমি এরপরে আপনাদেরকে দেখাবো আর কি, সরি, যে আমরা কিভাবে কাজ করব, কিভাবে টপিক সিলেক্ট করব বা কোথা থেকে আমরা হচ্ছে ডাটাগুলো কালেক্ট করব। এরপরে আমাদের লিটারেচার রিভিউ কন্ডাক্টের ক্ষেত্রে আমরা কি করি, আইডেন্টিফাই গ্যাপ আইডেন্টিফাই করি এবং হচ্ছে রিসার্চ ডিরেকশনটা দেই। অর্থাৎ আমরা যখন শুরুতে রিসার্চে কাজ করা শুরু করি, যখন আমি টপিক সিলেক্ট করি, আমি রিজন আইডেন্টিফাই করলাম, সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি যে আসলে কোন কোন গ্যাপ গুলো, অর্থাৎ পূর্বের রিসার্চাররা যে কাজগুলো করছে সেই কাজের সাথে আমার হচ্ছে যে গ্যাপটা কোথায় হতে পারে। অথবা তারা দেখা যাচ্ছে যে একটা বিষয়ের উপর ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল বিভিন্ন ফ্যাক্টর আইডেন্টিফাই করছে, কিন্তু কোনো কারণে তারা হয়তো ইলেকট্রনিক ফ্যাক্টরটাকে আইডেন্টিফাই করে নাই। আমরা রিসার্চের ক্ষেত্রে তখন এই জায়গাটা দেখাই যে প্রিভিয়াস রিসার্চাররা এই বিষয়গুলোকে ফোকাস করলেও তাদের ক্ষেত্রে, মোস্ট অফ দ্য রিসার্চের ক্ষেত্রে এই ফ্যাক্টরটা অথবা ইকোনমিক ফ্যাক্টর অথবা সোশ্যাল ফ্যাক্টরটা তারা হচ্ছে যে আইডেন্টিফাই করে নাই। তো আমার রিসার্চে আমি এই বিষয়টাকে কন্ট্রিবিউট দেখাবো। এটা কিন্তু লিটারেচার রিভিউ আমাদেরকে গাইড করে। আর রিসার্চ ডিরেকশন হচ্ছে এখানে আমরা আসলে যখন আমরা কোনো কিউরিওসিটি আমাদের মাথার মধ্যে আসে, আমরা কোন দিকে ধাবিত হচ্ছি, সেই ধাবিত হওয়ার রাস্তাটা কিন্তু একটু সহজ করে হচ্ছে লিটারেচার রিভিউ, যেটা আমাদেরকে মেথোডোলজি পার্ট দিয়ে দেখার চেষ্টা করবে যে আসলে তারা কোন কোন মেথোডোলজি দিয়ে কাজ করছে, এবং আমি আমার রিসার্চের ক্ষেত্রে সেই মেথোডোলজিটা ফলপ্রসূ হবে কিনা তার একটা ডিরেকশন কিন্তু আমি লিটারেচার রিভিউ থেকে পাবো। এই জন্য বলা হচ্ছে লিটারেচার রিভিউর ক্ষেত্রে দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে যে আইডেন্টিফাই গ্যাপ, আর একটা হচ্ছে যে রিসার্চ ডিরেকশন। আর রাইট অ্যান্ড স্ট্রাকচার দ্য রিভিউ, আমরা টপিক সিলেকশন থেকে শুরু করে আমরা কোন বিষয়গুলো দেখবো, কি স্টাডিজ গুলো যখন আমরা এভালুয়েট করি, এরপরে সেই বিষয়গুলো ডাটাগুলো সিলেক্ট করার পর আমরা এগুলোকে অর্গানাইজ এবং সিনথেসাইজ করি ফাইন্ডিংস গুলো, সেখান থেকে আমরা গ্যাপ আইডেন্টিফাই করি, এবং ফাইনালি আমরা আমাদের স্ট্রাকচার ওয়েতে হচ্ছে আমরা রিভিউ গুলো করি। কেন স্ট্রাকচার ওয়েতে বলতেছি, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে যে আপনি লিটারেচার রিভিউর লেখার স্বতঃসিদ্ধ মাধ্যম যদি বলি, বিভিন্ন রিসার্চাররা বিভিন্নভাবে লিখতে পারে, তারপরে কিছু স্ট্রাকচার থাকে, সেই বিষয়গুলো আমরা এখন নেক্সট স্লাইডে দেখবো। কেন বলতেছি স্ট্রাকচার ওয়েতে আমরা লিটারেচার রিভিউ করব, একটা হচ্ছে যে আমাদেরকে বলে ক্রোনোলজিক্যাল, একটা হচ্ছে থিমেটিক বলে। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমরা কোথা থেকে হচ্ছে যে পেপার গুলো নিব, এটা আমি যখন আমরা ওয়েব সার্চিং এ যাব তখন হচ্ছে যে এই যেগুলো একটু দেখাবো। আগে জাস্ট থিওরিটিক্যাল আলোচনা কিছুক্ষণ হয়ে যাক। সেটি হচ্ছে যে আমরা যখন লিটারেচার রিভিউ ওয়েব পেজ থেকে আইডেন্টিফাই করতেছি, অর্থাৎ আমি আমার অলরেডি টপিক সিলেক্ট করে ফেললাম, তারপর আমি আরেকটা যদি নতুন টপিক বলি যে আমরা বর্তমান কোভিড-19 নিয়ে কাজ করতে যাচ্ছি, কোভিড-19 হয়তো কোনো একটা এফেক্ট দেখতে যাচ্ছি যে স্টুডেন্টদের উপরে মেন্টাল হেলথের ক্ষেত্রে কি ধরনের এফেক্ট পড়ছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করি যে রিনাউন্ড সোর্স থেকে হচ্ছে কিভাবে আমরা ডাটা কালেক্ট করি। বর্তমান ইন্টারনেটের এই যুগে টপিক যদি ইন্টারনেটে আমরা থ্রো করি, বিভিন্ন মাধ্যম থেকে আমরা নানাভাবে টপিক পেতে পারি, কিন্তু কথা হচ্ছে যে আমাদের রিলায়েবল সোর্স থেকে হচ্ছে ডাটা নেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে রিভিউ আমরা কোন বিষয়গুলোকে করবো এর একটা স্ক্রিনিং পদ্ধতি হচ্ছে যে দরকার। অর্থাৎ আমরা যাই পাচ্ছি তাই রিভিউ করবো এমনটা না, আমাদেরকে অবশ্যই রিলায়েবল সোর্স এবং খুব ভালো পিয়ার রিভিউড পেপার হলো সব থেকে ভালো রিসার্চের ক্ষেত্রে, কারণ সেগুলো ভালো জার্নাল অথবা ভালো সোর্স
এই কারণে সেগুলো আমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দিতে পারবে। এখন আমরা যখন লিটারেচার রিভিউ রাইট করি, লিখি, তখন হচ্ছে আমরা অনেকগুলো মাধ্যম ফলো করি। যারা আমরা থিসিস করতেছি, থিসিসের লিটারেচার রিভিউ রাইটিং এবং যারা হচ্ছে যে জার্নাল আর্টিকেলের রিসার্চ লিটারেচার রিভিউ রাইটিং করি, এগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, অর্থাৎ আমরা হচ্ছে যে লিটারেচার রিভিউর লেখার ক্ষেত্রে এখানে এই জন্য বলছি যে দুটি স্টেপ আমরা অনেক সময় ফলো করি, একটা হচ্ছে ক্রোনোলজিক্যাল, একটা হচ্ছে থিমেটিক। ক্রোনোলজিক্যাল এবং এর মাঝে আরেকটা হচ্ছে যে আমরা যখন থিসিসের জন্য রাইটিং করি এবং আমরা যখন লিটারেচার পেপারের জন্য রাইটিং করি, জার্নাল আর্টিকেল পাবলিশের জন্য, সেক্ষেত্রে আমাদের রাইটিংটা যেহেতু ভিন্ন হয়। তো আমরা থিসিসের জন্য যেটা করি সেটি হচ্ছে যে আমার টপিক রিলেটেড অনেকগুলো পেপার আমরা হচ্ছে যে রিভিউ করি, এবং সেক্ষেত্রে আমরা একজন পেপারের সে কি কি বিষয় নিয়ে কাজ করছে সেই বিষয়গুলো আমরা হচ্ছে যে এখানে আইডেন্টিফাই করি। আমরা একটু করে সেটি দেখবো। আর ক্রোনোলজিক্যাল ক্ষেত্রে থিসিস রাইটিং অথবা সিনিয়র প্রজেক্টে যেটা হয়, আমরা আহ, বলে থাকি যে কোন একটা বিষয় যদি বলি যে আহ, আব্দুর রহিম সে একটা কাজ করছে, তার রিসার্চের অবজেক্টিভ এই বিষয়গুলো ছিল, সে এই মেথোডোলজি এবং তার ফাইন্ডিংসটা এটা ছিল। এই যে ওভারঅল একটা সামারি আমরা করতেছি, যেটাকে আমরা হচ্ছে ন্যারেটিভ রিভিউ বললাম, সেগুলো আমরা হচ্ছে যে আহ, আমরা লিটারেচারের ক্ষেত্রে লিখি, সেটি হচ্ছে থিসিসের ক্ষেত্রে অথবা সিনিয়র প্রজেক্টের ক্ষেত্রে। একই সাথে আমরা জার্নাল পেপারও লিখি, তবে জার্নাল পেপারে তুলনামূলক শর্ট করে লিখি। আর ক্রোনোলজিক্যাল ওয়েতে আমরা মূলত হচ্ছে যে সিনিয়র প্রজেক্টের ক্ষেত্রে বলতেছি অথবা থিসিসে আমরা অনেক সময় এটিকে হচ্ছে যে ইয়ার অনুযায়ী পাবলিকেশন, অর্থাৎ 2018 থেকে যদি আমি পেপার নিয়ে রিভিউ করি, তাহলে 18, 19, 20, 21, 22, অথবা আমরা 24 থেকে শুরু করে 24, 23, 22 এভাবে ক্রোনোলজিক্যালি আমরা হচ্ছে বিষয়গুলোকে সাজাই। আর থিমেটিক হচ্ছে সেম টপিকে আমরা ওভারঅল লিখতে পারি, বাট থিমেটিকের ক্ষেত্রে আমরা এটিকে বিভিন্ন থিম অনুযায়ী হচ্ছে ভাগ করে দিই। থিম বলতে এখানে আমাদের যে লিটারেচার রিভিউ সেকশন থাকে, সেকশন 2 তে, সেখানে আমরা আহ, একই টপিকের উপরে সাবসেকশন অনেকগুলো করতে পারি, অর্থাৎ 2.1, 2.2, 2.3, এই যে বিভিন্ন থিমের ভিতরে আমরা বিভিন্ন ধরনের যে কাজগুলো, অর্থাৎ জার্নাল আর্টিকেল অথবা কনফারেন্স পেপার গুলো আমরা রিভিউ করতেছি, সেগুলোর কম্বিনেশন থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে থিমেটিক রাইটিং স্টেপ। রিসার্চের আমি যেটা করি বা আমরা যেটা করে থাকি, সেটা একটু গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স ইউজ করা। তো যারা মূলত আমরা ইতোমধ্যে টপিক সিলেক্ট করছি অথবা আমাদের মধ্যে কিউরিয়াসিটি হচ্ছে অথবা আমরা রিসার্চ করব, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা যদি আমরা ইউজ করতে পারি, তাহলে আমাদের রিসার্চের কাজটা অনেক ইজি হয়। তো লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা কি? লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের একটা ডক ফাইল তৈরি করা, যে ডক ফাইলের মধ্যে আমরা যে যে পেপারগুলো পড়তেছি সেই পেপারগুলোর একটা ওভারঅল সামারি রাখা, যেটা আমাদেরকে যখন আমরা লিখতে বসি সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। তো আমরা একটু দেখি যে আসলে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা কিরকম হয়। অর্থাৎ আপনি একটা টপিক সিলেক্ট করলেন যে অনলাইন, সাপোজ কোভিড-19 আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেন্টাল হেলথের উপরে কি ধরনের এফেক্ট ফেলতেছে, এই বিষয় নিয়ে সাপোজ আপনি হচ্ছে যে কাজ করতে যাচ্ছি। তো আমরা এক্ষেত্রে কি করি, আমরা হচ্ছে যে বিভিন্ন সোর্স থেকে, সেটা বুক হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন জার্নাল পেপার হতে পারে, আমরা সার্চ দিয়ে কিছু রিলেভেন্ট আমাদের টপিকের উপর আমরা হচ্ছে যে কিছু জার্নাল আর্টিকেল ফার্স্ট হচ্ছে ডাউনলোড করে ফেলি। এরপরে আমাদের কাজ শুরু হয়। এরপর আমাদের যে কাজ শুরু হয় সেটি হচ্ছে যে আমরা রিভিউ করার চেষ্টা করি। তো এক্ষেত্রে আমরা যেটা দেখি যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সটা আমাদের কাজটাকে অনেক সহজ করে। কিভাবে? আমরা 10টা পেপার হচ্ছে প্রথম থেকে সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমরা যখন এই লিটারেচার রিভিউ ডক ফাইলে অথবা আপনারা হচ্ছে যে এক্সেলে করতে পারেন, এক্ষেত্রে দেখেন যে টপিক অ্যান্ড জার্নাল, অর্থাৎ ফার্স্ট স্টেজে আমরা টপিক বা জার্নাল যে বিষয় নিয়ে কাজ করতেছি সেটি লিখি, অথর লিখি, সেই কাজটার অবজেক্টিভটা কি আছে সেটা দেখার চেষ্টা করি, এবং সেই কাজটা আসলে কোন মেথোডোলজি ফলো করে করছে। এখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কন্ট্রোল ভেরিয়েবল, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করতে পারি। সেই সাথে আমরা মেথোডোলজি সেকশনের ক্ষেত্রে ডাটা এবং সিম্পল, আসলে সেই পেপারগুলোতে কতগুলো ডাটা নিয়ে অথবা স্যাম্পল নিয়ে কাজ করছে সেটা আমরা দেখতে পারি, এবং সেই সাথে তারা কোন কোন অ্যানালাইসিস টেকনিক গুলো ইউজ করছে সেগুলো আমরা এখানে শর্ট করে লিখতে পারি। এবং ফাইনালি আমরা ফাইন্ডিংস অথবা রেজাল্টের মাধ্যমে কি ফাইন্ডিংসটা আমরা হচ্ছে যে দেখার চেষ্টা করি। আর আরেকটা বিষয় থাকতে পারে, সেটা হচ্ছে গ্যাপ বলে থাকি, যে অর্থাৎ এই রিসার্চের ক্ষেত্রে যদি কোনো গ্যাপ থাকে, গ্যাপ বলতে অনেক সময় আমরা আমি যে কাজ করতেছি তার সাথে এটা রিলেভেন্ট কিনা,
অথবা আমাদের কোনো ধরনের ডিরেকশন দেয় কিনা, যেটাকে আমরা ফিউচার রিসার্চ ডিরেকশন বলি, এই ধরনের যদি কোনো ডিরেকশন থাকে সেগুলো আমরা হচ্ছে এখানে লিখতে পারি। তো যারা আমরা এই বিষয়টা সম্পর্কে জানি অথবা না জানি, আমি বিষয়টা এমন ভাবে আমি বলার চেষ্টা করছি যাতে করে যারা একদম আর্লি ক্যারিয়ার, আমি লিটারেচার সম্পর্কে কিছুই জানি না বাট আমি কিভাবে শুরু করব, যারা জানি তারা এই সম্পর্কে একটু ঝালাই নিতে পারি, এবং যারা জানি না তারা এই বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করতে পারি। তো আমরা লিটারেচার রিভিউ এইভাবে ওয়ান বাই ওয়ান, যদি আমি 15টা পেপারও রিভিউ করি, তাহলে আমি 1 2 3 4 করে আমরা হচ্ছে যে এই পেপারগুলোতে এভাবে রাখতে পারবো। যখন আমরা, এবং এই অংশটা যে শুধুমাত্র আমরা আমাদের কাজের সুবিধার্থে করি তা না, আমরা আমাদের থিসিস রাইটিং এ কিন্তু, প্রজেক্ট রাইটিং এও কিন্তু এটা ব্যবহার করতে পারি। এবং পরের স্টেপে আমি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নিয়ে যখন আলোচনা করব, তখনও আপনারা বুঝতে পারবেন যে এই অংশটা আমাদেরকে কিভাবে ওই অ্যানালাইসিসের ক্ষেত্রে হেল্প করে। ওকে, তো এটি হচ্ছে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, যেখানে আমরা টপিক জার্নাল থেকে শুরু করে অথর, অবজেক্টিভ, সবগুলো বিষয় আমাদের এখানে কম্বিনেশন থাকে। লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স এর আরেকটা গুরুত্বপূর্ণ এফেক্ট বা আমাদের কাজ হচ্ছে, লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স আমাদেরকে রেফারেন্সিংটা খুঁজতে সুবিধা করে। আমরা অনেক সময় অনেক পেপার হয়তো রিভিউ করতেছি বাট আসলে বুঝতে পারি না যে আমি কোন পেপারটা পড়ছি, হয়তো বা দ্বিতীয় পেপার পড়তে গিয়ে প্রথম পেপারটা সম্পর্কে আমি হয়তো অনেকটা ভুলে গেছি। বাট যখন আপনি লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স পড়তেছেন, আপনাকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিবে আপনার রিসার্চ ডিরেকশন ক্ষেত্রে। এখন আমরা জাস্ট কিছু সিম্পল এখানে একটা উদাহরণ দিয়ে দেখবো যে বাংলাদেশে যদি অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ, সাপোজ এই নিয়ে একটা কাজ হয়ে গেছে, তারা হচ্ছে যে কিভাবে লিটারেচার রিভিউ গুলোতে হচ্ছে শেপিং করে বা কিভাবে সাধারণত হচ্ছে লিখছে, তার একটা সিম্পল হচ্ছে স্ক্রিনশট এখানে আছে। আপনি দেখেন যে দ্বিতীয় নর্মালি বিভিন্ন পেপার গুলোতে দ্বিতীয় অংশ হচ্ছে যে রিলেটেড লিটারেচার। তো আমি আগে বলছি যে আমরা সেকশন অনুযায়ী ভাগ করি অথবা হচ্ছে যে ওভারঅল লিখি। তো যারা থিসিস রাইটিং করি বা সিনিয়র প্রজেক্টের স্টুডেন্ট হিসেবে এখন আসি বা ভবিষ্যতে সিনিয়র প্রজেক্ট করবো, তারা হচ্ছে যে সেকশন অথবা সেগমেন্ট বা থিমেটিক কাজগুলো করি, অর্থাৎ 2.1, 2.2, 2.3, 2.4 এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি। কিন্তু যারা আমরা হচ্ছে যে জার্নালে পাবলিশ করার জন্য বা রিসার্চ আর্টিকেল আমরা পাবলিশ করি বা কনফারেন্স প্রসিডিংস এ যাই, তাদের ক্ষেত্রে লিটারেচার রিভিউ গুলো জার্নাল অনুযায়ী ভ্যারি করতে পারে। কিন্তু একটা ওভারঅল শেপ হচ্ছে যে আমরা এখানে বিভিন্ন ধরনের সরি বিভিন্ন রিসার্চার হচ্ছে কম্বিনেশন থাকে। একটা জিনিস মাথায় রাখবেন যে আমি sorry, যে বিষয় নিয়ে কাজ করা শুরু করতেছি তার একটা ওভারঅল একটা স্ক্রিনিং মাথার মধ্যে নেয়, অর্থাৎ আমি যে লিটারেচার গুলো করতেছি সেগুলো আমি কোন ওয়েতে হচ্ছে যাব। আপনি দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। তো এখানে 1997, 2007, 2013, 2009, 2014, 2011 এটা আগের কিছু দিন আগের পেপার, যার জন্য হচ্ছে যে এখানে সবগুলো রেফারেন্সিং হচ্ছে আগের। তো সবসময় মাথায় রাখবেন যে বর্তমান ক্ষেত্রে যদি আমরা কোনো আর্টিকেল লিখতে যাই, অবশ্যই রিসেন্ট পেপার গুলোকে এমফাসাইজ করা বা রিসেন্ট কাজগুলোকে হচ্ছে যে ফোকাস করে লিটারেচার রিভিউ করে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের মধ্যে। এই পেপারটা খুব সম্ভবত আমার যদিও মনে নেই 10, 12, 15 সালের দিকে যদি হয়ে থাকে, তারা হয়তো বা 11 সাল পর্যন্ত হচ্ছে, 12 সাল পর্যন্ত বা 14 আসছে, তো 14 সাল পর্যন্ত হচ্ছে পেপার আছে। তো এই জন্য নিয়মটা হচ্ছে যে আপনারা যত রিসেন্ট পেপার নিতে পারবেন, এটি পাবলিকেশনের ক্ষেত্রে এটি অনেক বেশি আপডেট করবে। এবং অবশ্যই রিলায়েবল সোর্স, কিভাবে রিলায়েবল সোর্সে যাবো সেটা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশনে দেখবো। তো এখানে দেখেন যে তারা লিটারেচার রিভিউকে আমরা লিখি হচ্ছে অনেক ভাবে। একটা হলো যে আমরা কোন একটা সেন্টেন্সকে লিখে লাস্টে হচ্ছে সাইটেশন করি। আহ এর আগে আমি যতটুকু শুনছি যে আপনাদের সাইটেশন অথবা রেফারেন্সিং এর উপর ক্লাস হয়ে গেছে। তো যদি হয়ে থাকে তাহলে হচ্ছে যে সাইটেশন করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাও মাথায় রাখবেন যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে লিটারেচার ম্যাট্রিক্সে যেটা পাচ্ছি হুবহু আমরা সামারাইজ করব না। লিটারেচার রিভিউ হচ্ছে আমাদের কমপ্লিট গাইড থাকতেছে, প্রিভিয়াস স্টাডির সাথে আমাদের নিজস্বতার একটা জায়গা থাকবে। কারণ হচ্ছে আপনি যখন এটিকে টার্নিটিন, আইথেন্টিকেট অথবা আমরা বিভিন্ন ফ্যাক্ট চেকিং গুলো করি, তখন যদি আপনি হুবহু সেই বিষয়গুলো কোড করে তুলে দেন, তাহলে কিন্তু এগুলো আপনার পাবলিকেশন হবে না এবং এটি পুরোটাই হচ্ছে প্লাগারিজমের মধ্যে পড়ে যাবে। এই জন্য লিটারেচার রিভিউর ক্ষেত্রে আপনার সামারাইজিং করা সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। সামারাইজিং করা, সেই সাথে নিজের অংশকে তুলে ধরা। এখানে দেখেন যে তারা মূলত হচ্ছে যে অ্যাডাপ্টেশন নিয়ে যেহেতু কাজ করা, তার প্রথমে অ্যাডাপ্টেশন সম্পর্কে হচ্ছে কিছু বিষয় বলছে। এবং প্রথম যে অংশের মধ্যে হচ্ছে 1997 একজন কাজকে তিনি
হচ্ছে যে রেফার করছে। এরপরে তিনি বলছে যে several studies highlight the impact of climate change on agriculture and discuss the adaptation uh, options in Bangladesh। এবং এখানে তিনি কয়েকটা রেফারেন্স হচ্ছে যে শো করছেন। দ্য ওয়াটার প্রোডাক্টিভিটি লিটারেচার প্রোভাইডস ওয়ান পসিবল অ্যাডাপ্টেশন অপিনিয়ন। অর্থাৎ আমি যে টপিকের উপর কাজ করতেছি সেই টপিকের উপর অলরেডি আমি বেশ কিছু পেপার পড়ে ফেলছি এবং লিটারেচার ম্যাট্রিক্স এর মাধ্যমে আমি একটা সামারাইজ করছি। আমি যখন লিখতে বলবো তখন আমার ওই ফোকাসের উপরে আমি দেখতেছি যে আসলে পূর্বের রিসার্চাররা এই বিষয় নিয়ে কি করছে। এখানে হয়তো বা বাংলাদেশের অ্যাডাপ্টেশন অফ ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে কেউ ওয়াটার নিয়ে কাজ করতে পারে, কেউ ফরেস্ট নিয়ে কাজ করতে পারে, কেউ ডিফরেস্টেশন নিয়ে কাজ করতে পারে। আমি আমার লিটারেচারের মধ্যে ফুল জায়গাতে সিম্পলি হচ্ছে এইভাবে করে আলোচনা করতে পারি। এরপরে এখানে আমি এই স্লাইডটা এখানে রাখছি, যেমন আমরা কি করি যে আমাদের এই এটা খুব ভালো একটা জার্নালে পাবলিশ করা একটা আর্টিকেল থেকে নেওয়া। সেখানে হচ্ছে যেমন সেভারাল স্টাডিজ এম্পিরিক্যালি এক্সামাইন হুইচ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স অ্যাডাপ্টেশন। অর্থাৎ আমরা যখন লিটারেচার করি শুধুমাত্র সেই ব্যক্তিগুলো থেকে না, আমরা চেষ্টা করি যে পূর্বের ব্যক্তিগুলো কিভাবে কাজ করেছে তার একটা কানেকশন তৈরি করা, যেন যারা এই বিষয়গুলো পড়তেছে অথবা দেখতেছে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো জানার ক্ষেত্রে সুবিধা হয়। এবং তার মধ্যে একটা হচ্ছে যে ফ্লো রাখা। ওকে। এবং আমরা সাইটেশনের ক্ষেত্রে কখনো ক্ষেত্রে আমরা সাইটেশনের সবার শেষে ব্যবহার করি, আর যখন আমরা ডিরেক্টলি মেনশন করি, যেমন তারা বলছে বিলো et al 2012 explore the relationship between socio-economic variables and farmers adaptation behavior in Tanzania। অথবা এটা তার অবজেক্টিভ হতে পারে, তিনি এইভাবে লিখতেছেন। অথবা এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে the socio-economic variables and farmers adaptation behavior in Tanzania was studied by Bilo et al। অথবা শুধুমাত্র socio-economic variable and farmers adaptation behavior in Tanzania was a good relationship দিয়ে আমরা Bilo et al 2020 দিয়ে আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে লিখে থাকি। একই সাথে এখানে আপনারা দেখবেন যে অনেক ইন এ সিমিলার স্টাডি লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা বেশ কিছু ওয়ার্ড ব্যবহার করি, সেটি হচ্ছে যে সিমিলারলি, অথবা অনেক সময় কনসিকুয়েন্টলি, অথবা সেকেন্ডলি, অথবা আমরা হচ্ছে যে মোর ওভার, এই শব্দগুলো যুক্ত করে আমরা হচ্ছে যে পড়ার একটা ফ্লুয়েন্সি নিয়ে আসি, বা রিডার যেন হচ্ছে আপনার লিটারেচারটা পড়তে গিয়ে একটা ফ্লো পায়। অর্থাৎ আমাদের আপস এন্ড ডাউনসটা যাতে না হয়, এই জন্য আমাদের লিটারেচারের মধ্যে যেমন তারা আবার বলছে যে ইন এ সিমিলার স্টাডি মিস্টার অমুক 2009 সালে তিনি দেখানোর চেষ্টা করেন যে ডিসপাইট হ্যাভিং এক্সপিরিয়েন্স চেঞ্জেস ইন টেম্পারেচার এন্ড রেইনফল ব্লা ব্লা ব্লা। ওকে। সো এটি জাস্ট হচ্ছে একটা সিম্পল উদাহরণ দেওয়া যে আসলে আমরা যখন লিটারেচার রিভিউ লিখবো তখন আমরা কিভাবে লিখতে পারি। তো প্রথমে টপিক সিলেকশন থেকে শুরু করে আমাদের পেপার ডাউনলোড থেকে শুরু করে পেপার রিভিউর পর থেকে আমরা লেখার স্টেপ পর্যন্ত কিভাবে আগাতে পারে, এটা একটা জাস্ট সিম্পল আইডিয়া আর কি। তো এখন আমরা মূলত আজকের প্রথমেই বলছি যে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে লিটারেচার রিভিউ, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এন্ড খুবই শর্ট ব্রিফ হচ্ছে আপনাদের জাস্ট হচ্ছে মাথার মধ্যে দেন যে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস কি। তো আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে কিছু জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট যতটুকু দেখার সেটা দেখলাম। এখন আমরা চলে যাবো হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি। আমি কেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউকে আজকের আলোচনার মধ্যে নিয়ে আসছি তার একটা বড় কারণ আমি হচ্ছে যে আপনাদেরকে এখন জানাবো। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে রিভিউ গুলো করতেছি। যেহেতু আমরা রিভিউ করি, তো আপনারা যারা আর্লি ক্যারিয়ার রিসার্চার এবং আমাদের প্রত্যেকের একটা ইন্টেনশন থাকে যে আমরা যেন যারা হায়ার স্টাডিজ করতে চাই, যে আমরা একটা পেপার যদি পাবলিশ করতে পারি তাহলে হচ্ছে যে আমার হায়ার স্টাডিজে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা অবশ্যই ট্রু যে আপনার যখন আপনি কোথাও অ্যাপ্লাই করতে যাচ্ছেন তখন অবশ্যই আপনাকে আপনার সিভি যখন রিভিউ করে যদি আমরা কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখতে পারি সেক্ষেত্রে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অর্থাৎ সেই প্রফেসর ম্যানেজ করার ক্ষেত্রে ভূমিকা রাখে। তো এই পরিপ্রেক্ষিতে আমি আমার একটা জিনিস মনে হলো যে আসলেই যদি আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অথবা ডিপ্লোমেটিক্স পড়তে পারি, যেহেতু আমরা আমাদের থিসিস প্রজেক্টের জন্য অথবা রিসার্চ প্রজেক্টের জন্য লিটারেচার পড়ি, এটিকে যদি একটু সিস্টেমেটিক ওয়েতে পড়ি তাহলে কিন্তু আমরা কনফারেন্স প্রসিডিংস কনফারেন্স প্রসিডিংস অথবা পেপার পাবলিকেশনের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। So let's start about the systematic literature review.
এতক্ষণ আমরা বললাম যে লিটারেসি রিভিউ, অর্থাৎ লিটারেসি রিভিউ আমরা ন্যারেটিভ ওয়েতে করে সেই বিষয়টা সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা নিতে পারছি। কিন্তু যখনই আমরা এই লিটারেসি রিভিউর ক্ষেত্রে সিস্টেমেটিক কথাটা বলতেছি, সিস্টেমেটিক কথাটার অর্থই কিন্তু আমাদেরকে আহ বোঝানোর চেষ্টা করে যে আমরা কোন দিকে যাব। অর্থাৎ লিটারেচার রিভিউ ক্ষেত্রে একটা গাইডলাইন দিচ্ছে যে আপনি কোন ওয়েতে যাবেন, এটি আয়তার ডানে যাবেন নাকি বামে যাবেন। যে আমি যারা দিনাজপুরে আছি, আমি কিছুদিন পরে ঈদের ছুটি হচ্ছে, প্রত্যেকের ডেস্টিনেশন কিন্তু আলাদা, তাই না? তো আমরা কোন একটা যদি গোল নিয়ে আগাচ্ছি, আমরা কি করি যে আমরা ফার্স্ট ইয়ারে যখন 1-1 ভর্তি হচ্ছি, আমাদের টার্গেট থাকে ফাইনাল ইয়ারে একটা ভালো সিজিপি নিয়ে আমরা বের হয়ে যাব। তো এই বের হতে গেলে আমাদেরকে কিন্তু প্রতিটা ক্ষেত্রে প্রতিদিন সকালে ক্লাস করতে হয়, এক্সাম আছে, কুইজ আছে, মিড টার্ম আছে, ফাইনালি কিন্তু আমরা সিজিপিএ কি বলি যে সবগুলো একটা কিউমুলেটিভ ওয়ে। তো আমরা কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যদি না আগাতে পারি, তাহলে কিন্তু আমরা ফাইনালি অনেকেই দেখবেন যে ড্রপ আউট হয়ে চলে যাচ্ছে। কিন্তু যারা এই 4টা বছর ফুল কনসেন্ট্রেশন দিয়ে কাজ করে একটা টোটালি কাজের প্রতি ইন্টেনশন রাখে, তারা কিন্তু ফাইনালি একটা সিজিপি নিয়ে বের হতে পারে। তো লিটারেচার রিভিউর ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে আমাদের কিভাবে সিস্টেম ওয়েতে কাজ করলে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারবো বা কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেটি হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর একটা অংশ। এখন আমরা দেখি যে কি বলছে আসলে চিরাচরিত লিটারেচার রিভিউ এবং সিস্টেমেটিক লিটারেচার রিভিউর মধ্যে পার্থক্য কোথায়, বা কেন আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবো। এটার আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই জাস্ট হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি এটা সম্পর্কে দেখি। সিস্টেমেটিক লিটারেচার রিভিউ বলা হচ্ছে যে এটি মূলত ক্যান বি এক্সপ্লেইনড অ্যাজ এ রিসার্চ মেথড অ্যান্ড প্রসেস ফর আইডেন্টিফাইং অ্যান্ড ক্রিটিক্যালি অ্যাপ্রাইজিং রিলেভেন্ট রিসার্চ। সিস্টেমেটিক রিভিউ বা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ কি করতেছে, আমাদেরকে এক্সপ্লেইন অ্যাজ এ রিসার্চ মেথড অথবা প্রসেস। আমি আগেই বলছি যে আমরা লিটারেচার রিভিউকে ব্যবহার করি শুধুমাত্র হচ্ছে আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের জন্য, এবং আমরা হচ্ছে আমাদের রিসার্চের গাইড পাওয়ার জন্য। অর্থাৎ আমি কোন ওয়েতে কোন মেথোডোলজি ফলো করে আমার রিসার্চকে আগায় নিতে পারবো, সেটি আমরা লিটারেচার রিভিউতে করি। কিন্তু প্রথমে একটা আবার মনে করাই দিই, প্রথমে বলছিলাম যে আমাদের এই লিটারেচার রিভিউ কিন্তু অনেক সময় মেথড হিসেবে কাজ করতে পারে। তো এটি কখন মেথড হিসেবে কাজ করবে, যখন আপনি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবেন। শুরুতে আমাদের আলাদা সেগমেন্ট হিসেবে থাকতেছে, কিন্তু যখন আপনি এটিকে একটা ওয়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট শেপের মধ্যে ফেলতেছেন, তখন এটি আপনার একটা মেথড হিসেবে কাজ করতে পারে। এবং এই জন্য বলা হচ্ছে যে আর রিসার্চ মেথড অ্যান্ড প্রসেস ফর আইডেন্টিফাইং অ্যান্ড ক্রিটিক্যালি অ্যাপ্রাইজিং রিলেভেন্ট রিসার্চ অ্যাজ ওয়েল অ্যাজ ফর কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং ডাটা ফ্রম স্টেট রিসার্চ। অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়ে ফলো করা, আইডেন্টিফাই করা এবং হচ্ছে ক্রিটিক্যালি, অর্থাৎ এটার বিভিন্ন প্রোস অ্যান্ড কনস এর মাধ্যমে আমাদের রিলেভেন্ট রিসার্চ গুলোর মধ্য থেকে ডাটা কালেক্ট করে সেগুলোকে, সেই ডাটাগুলোকে অ্যানালাইজ যদি করতে পারি, সেটি হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। কি হতে পারে, এটা লক্ষ্য হচ্ছে টু আইডেন্টিফাই অল এম্পিরিক্যাল এভিডেন্স দ্যাট ফিটস দ্য প্রি-স্পেসিফাইড ইনক্লুশন ক্রাইটেরিয়া টু আনসার আ পার্টিকুলার রিসার্চ কোশ্চেন আর হাইপোথিসিস। যেমনটা বললাম একটু আগে যে আমরা কি করি যে কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের মাথার মধ্যে হচ্ছে কিউরিয়াসিটি জাগতেছে বা আমি জানার চেষ্টা করতেছি। ওকে, তো আপনি আপনার রিসার্চের জন্য সিমিলার ওয়েতে বিভিন্ন ভাবে হচ্ছে যে কিছু লিটারেচার রিভিউ করলেন, কিন্তু সেম জিনিসটাকে আমার ওই কোশ্চেনটাকে আমি মোর ডিটেলস জানতে চাচ্ছি এবং পার্টিকুলার একটা রিসার্চ আইডেন্টিফাই করলাম যে বাংলাদেশের সুইসাইডের ক্ষেত্রে কোন কোন রিজন গুলো কাজ করতেছে। এটা আমার একটা কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনটাকে জানার জন্য আমি এখন চেষ্টা করব যে পূর্বে এই নিয়ে কি কি কাজ হয়েছে, এম্পিরিক্যাল এভিডেন্স আমি হচ্ছে কালেক্ট করব, কিছু ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া আমি ব্যবহার করব, করে আমি একটা শেফের মধ্য থেকে আমি এই আনসারটা খুঁজে দেখার চেষ্টা করব। তো কোন একটা পার্টিকুলার কোশ্চেন অথবা হাইপোথিসিস বের করে তার সিস্টেমেটিক ওয়েতে আনসার অথবা অ্যানালাইসিং করাটাই হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। আরো যদি একটু বলি তাহলে হচ্ছে যে বাই ইউজিং এক্সপ্লিসিট অ্যান্ড সিস্টেমেটিক মেথডস when reviewing articles and all available evidence, bias can be minimized, providing reliable findings from which conclusion can be drawn and decision made. অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্সিস্টিং কাজগুলো করি, আমরা এখানে কোনো প্রকার বায়াস না। এই লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমি দেখাবো আপনারা কিভাবে হচ্ছে যে কাজটা করতে পারবেন। একটা নির্দিষ্ট মাধ্যম থেকে
খুবই স্পেসিফিক ওয়েতে আমি কোন কোন পেপারগুলো নিচ্ছি, কোন সালের গুলো নিচ্ছি, তার একটা হচ্ছে যে ফাইন্ডিংস আমরা বের করি এবং আমরা একটা ডিসিশন মেক করি। তো সিস্টেমেটিক ওয়ে করার কারণেই, অর্থাৎ এর একটা নির্দিষ্ট ওয়ে থাকে, রাস্তা থাকে, যেটা আমি অনেক সময় এই উদাহরণটা এইভাবে বলি যে আমরা দিনাজপুর থেকে ঢাকা যেতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো ওয়ে থাকতে পারে। আমরা অনেক সময় ট্রেনে যাই, অনেক সময় আমরা হচ্ছে বাসে যাই, অনেক সময় আমার যদি মনে হচ্ছে আমি ট্রাকে যাব, ট্রাকেও যেতে পারি, মিনি ভ্যানে যেতে পারি। আর যদি আমার একটু টাকা পয়সা থাকে আমি সৈয়দপুর থেকে বাই এয়ারও যেতে পারি। তো আমার মূল লক্ষ্যটা হচ্ছে কিন্তু যে ঢাকা পৌঁছানো। অনেকগুলো ওয়ে আছে, বাট আমরা কোন ওয়েতে যাচ্ছি এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। তো সিস্টেমেটিক লিটারেচারের ক্ষেত্রে আমরা এখানে একটা ওয়ে কে ফলো করি, যেটা স্কলারলি বিভিন্ন হচ্ছে যে স্কলাররা ইউজ করে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। এখন হচ্ছে যে লিটারেচার রিভিউ ভার্সেস হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে মানে বেসিক পার্থক্য কোথায়। বেসিক পার্থক্য যদি বলি, লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমাদের ওভারঅল সামারি হতে পারে, বাট সিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা আগে বলছি যে এখানে একটা সিস্টেম ফলো করি, যেখানে 4 নম্বর অপশনে কম্পোনেন্টে বলছে যে প্রি স্পেসিফাইড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিস্টেমেটিক রিসার্চ স্ট্র্যাটেজি থাকে, অ্যাসেসমেন্ট অফ দ্য ভ্যালিডিটি অফ ফাইন্ডিংস থাকে, এবং আমরা যে রেজাল্ট গুলো পাচ্ছি তার একটা রেফারেন্সিং লিস্টের মাধ্যমে আমাদের একটা ইন্টারপ্রিটেশন থাকে। কিন্তু আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে কি করি, আমরা নর্মালি যারা লিটারেচার রিভিউর ক্ষেত্রে সামারি করি, আমরা ইন্ট্রোডাকশন, সে কি কি মেথড ব্যবহার করছে, এটা ডিসকাশন, কনক্লুশন দিয়ে দিই। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা মূলত 3-এর অধিক পেপার অবশ্যই ব্যবহার করতে হবে, এটা সর্বনিম্ন মানে বোঝানো হচ্ছে, কিন্তু লিটারেচার রিভিউ আমরা মূলত একটা অথবা বেশি করে থাকি। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা যে পেপারগুলো নেই, সেম পেপারগুলো আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে নেই, তবে এখানে উইকস টু মান্থ তো হতে পারে, কিন্তু সিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম ফলো করি। গোলের ক্ষেত্রে বলছে যে এখানে হচ্ছে যে একটা ক্লিনিক্যাল কোশ্চেন অথবা এলিমিনেট বায়াস আনসার ফোকাসড কোশ্চেন, অর্থাৎ নির্দিষ্ট কোশ্চেন নিয়ে আমরা হচ্ছে যে আলোচনা করতে পারি বা আমাদের ফোকাস থেকে আমরা পেপার ডাউনলোড করি, লিটারেচার রিভিউ করতে প্রোভাইড সামারি অ্যান্ড ওভারভিউ অফ দ্য টপিক। ওকে, অ্যান্ড এখানে আমরা যেটা করে থাকি এটা হচ্ছে যে ওই টপিকের উপরে আমরা একটা নলেজ কন্ট্রিবিউশনের দেখানোর চেষ্টা করি যে আসলে আমার পেপারটা কিভাবে নলেজ কন্ট্রিবিউট করবে, যেটা সিস্টেমেটিক একটা হচ্ছে পেপার ক্রিয়েট করতে পারে, বা লিটারেচার রিভিউ আমাদেরকে একটা সামারি দিতে পারে। এখন আমরা দেখবো যে কি কি স্টেপে আমরা হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে পারি। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ওয়ে ফলো করি, সেটাকে হচ্ছে প্রিজমা মডেল বলে। প্রিজমা মডেল নেক্সট স্লাইডে আমি দেখাবো যে কিভাবে আমরা এই প্রিজমা মডেল ফলো করি। এবং আমি আজকে ক্লাসের পরে আপনাদেরকে হচ্ছে দুটি রিডিং ম্যাটেরিয়ালস দিব, মানে এটা জাস্ট হচ্ছে খুবই হাই সাইটেড একটা দুটো পেপার, যেগুলো যারা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ নিয়ে ফার্দার কাজ করতে চান তাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটা গাইড হতে পারে। তো সেই গাইডের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে আহ, আমাদের ওই পেপারটা আপনারা শুধুমাত্র পড়ার জন্য আমি পরবর্তীতে রাজনকে দিয়ে দিব, যাতে আপনারা শেয়ার করে পড়তে পারেন। তো সিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা শুরুতেই বলছি যে সিস্টেম যেহেতু ফলো করে, তো সেই সিস্টেমটার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে প্রিজমা মডেল। অর্থাৎ আমি লিটারেচার রিভিউ করতেছি, সেটিকে আমি কিভাবে হচ্ছে যে প্রিজমা মডেল দিয়ে একটা পেপার নিয়ে আসতে পারি বা পেপার ক্রিয়েট করতে পারি। প্রথম কথা হচ্ছে আমরা নর্মাল লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা বলছি যে একটা প্রশ্ন আমাদের মধ্যে ফরমেট করতে হয়, অথবা আমরা কি জানতে চাচ্ছি সেটি আইডেন্টিফাই করতে হয়। সিমিলার ওয়েতে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমার সেম একটি প্রশ্ন থাকবে। দ্বিতীয় হচ্ছে যে ডিফাইনিং রিভিউইং প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে যে আমরা রিভিউ করার ক্ষেত্রে কোন কোন প্রোটোকল অথবা ক্রাইটেরিয়া গুলো হচ্ছে ফলো করব। কি কি ক্রাইটেরিয়া ফলো করব আমি আবার বলছি, আমি পরের ইয়াতে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে সেম প্রোটোকল ফলো করে আমরা হচ্ছে যে কিভাবে ডাটাগুলো কালেক্ট করব, এটি হচ্ছে নাম্বার 3 স্টেপ অফ সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। অর্থাৎ প্রথম কোশ্চেন আইডেন্টিফাই করার ফলে সেই কোশ্চেন থেকে আমি কোন কোন পেপারগুলো রিভিউর জন্য আমি নিচ্ছি সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে দেন আমরা ডাটা কালেক্ট করব। এরপরে ক্রিটিক্যাল অ্যাপ্রাইজিং, অর্থাৎ যখন আমার ডাটা কালেকশন হয়ে যাবে আমরা এটাকে কিভাবে ক্রিটিক্যাল অ্যাপ্রাইজিং করে, অর্থাৎ যেটাকে আমরা রেজাল্ট ডিসকাশনের ক্ষেত্রেও বলতে পারি, কিভাবে আমরা সেই রেজাল্ট গুলোকে অ্যানালাইজিং করব এবং অ্যানালাইজ করে আমরা কিভাবে হচ্ছে রেজাল্ট ফাইনালি লিখতে পারি। ক্রিটিক্যাল অ্যাপ্রাইজিং এর পরে হচ্ছে অ্যানালাইসিস এন্ড প্রেজেন্টিং দ্য রেজাল্টস।
এটি মোটামুটি সিমিলার, বাট ক্রিটিক্যাল অ্যাপ্রাইজিং ক্ষেত্রে আমাদের যে পেপারগুলো নিচ্ছি সেগুলোকে হচ্ছে থিঙ্কিং করা, অর্থাৎ আমি কোন ওয়েতে আমি বিষয়গুলোকে প্রেজেন্ট করব। নাম্বার 6 হচ্ছে ইন্টারপ্রেটিং রেজাল্ট, অর্থাৎ আমি যদি কোনো ফ্যাক্টর নিয়ে কথা বলি যে আমি অমুক ফ্যাক্টরটা দেখতে চাচ্ছি, তাহলে সেই ফ্যাক্টর বা কোন কোন ফ্যাক্টর আমার স্টুডেন্টদের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করতেছে, সেই বিষয়গুলো আমি জানতে যদি চাই তাহলে হচ্ছে যে সেখান থেকে আমার যে পেপারগুলো পড়তেছি আসলে বিভিন্ন পেপারে কি কি বলছে তার একটা সামারি করা এবং আমাদের জাস্টিফিকেশন দেওয়া। এবং ফাইনালি হচ্ছে ইম্পোর্টিং অ্যান্ড আপডেটস রিভিউ, অর্থাৎ আমরা যতগুলো পেপার পড়তেছি এক্ষেত্রে যদি আরো কোনো পেপার যুক্ত করার সুযোগ থাকে, আপডেট করার সুযোগ থাকে বা রিভিউ করার সুযোগ থাকে, আমরা আমাদের রিসার্চকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যুক্ত করতে পারি। তো এই যে 7টা স্টেপের মাধ্যমে আমরা হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করে থাকি, এটি আপনি থিওরিটিক্যালি শুনতে বা বুঝতে অনেকটা ক্রিটিক্যাল মনে হতে পারে বা নাও হতে পারে, কিন্তু যখন আপনি প্র্যাকটিক্যালি করবেন প্রতিটা ধাপে কিন্তু হচ্ছে ইজিলি প্র্যাকটিক্যালি শিখতে পারলে আপনাদের জন্য হচ্ছে যে ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন আমরা ফর্মুলেটিং আর রিসার্চ কোশ্চেন সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা যেহেতু আগের স্লাইডে বলছি যে প্রথম অংশটাই হচ্ছে যে রিসার্চ কোশ্চেন হচ্ছে ফরম্যাট করা। তো আমাদেরকে শুরুতেই একটা অংশ আপনি আজকে আলোচনা করে যদি যারা জানি তারাও দেখবো, যারা জানি না তারাও যদি বেশ কিছু পেপার হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ডাউনলোড করি তাহলে আমরা দেখবো যে প্রথম অংশতে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে সেখানে অনেকগুলো কোশ্চেনের কথা বলে এবং সেই যে প্রশ্নগুলো তারা রেজ করতেছে সেগুলোর উত্তর তারা কিন্তু পরবর্তীতে পুরো পেপার জুড়ে হচ্ছে যে দিয়ে দিচ্ছে। কিভাবে দিচ্ছে আমরা দেখতেছি। এখানে হচ্ছে ওয়ান রিলেশনশিপ আর সিঙ্গেল কনস্ট্রাক্ট অ্যাট ওয়ান টাইম কিরকম হতে পারে আমরা বলতেছি যে হোয়াট আর দ্য কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্টস মোটিভেশন টু স্টাডি। আমি জানতে চাচ্ছি যে কোন কোন ফ্যাক্টর গুলো স্টুডেন্টদেরকে স্টাডি করার ক্ষেত্রে মোটিভেট করতেছে, এটি আমার একটা প্রশ্ন থাকতে পারে। আর এই প্রশ্নের আলোকে আমরা দেখবো যে পূর্বে কি কি কাজ হয়েছে, সেই কাজগুলোকে সিস্টেম ওয়েতে যদি আমরা নিয়ে আসতে পারি, সামারি করতে পারি, দেন এটি কিন্তু আপনাদের জন্য একটা পেপার ক্রিয়েট করতে পারে। এবং বর্তমান প্রেক্ষাপটে কোভিড এর আগে থেকে এই ট্রেন্ডটা 2018 বা 17 সাময় এই সময় থেকে বর্তমান সময়ে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসে যারা কাজ করতেছে বা পেপার পাবলিশ করতেছে এটি খুবই গুরুত্বপূর্ণ, আহ, দ্রুত পাবলিকেশন করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করতেছে। যারা হায়ার স্টাডিজে পরিকল্পনা করে তাদের ক্ষেত্রে এটি খুবই এফেক্টিভ ওয়েতে কাজ করে, কারণ আমরা যদি ডাটা নিয়ে কাজ করি, ডাটা নিয়ে কাজ করতে একটা লম্বা সময় কাজ করতে হয়। তো শুরুতে যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করব ভবিষ্যতে, তারা যদি এই রিলেটেড কাজে যদি একটু নলেজ রেখে আগাইতে পারে এবং স্কোপাস ইন্ডেক্স বা কোথাও যদি অ্যাটলিস্ট প্রিলিমিনারি স্টেজে যদি পাবলিকেশন করার মতো পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের ফার্দার বিভিন্ন স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে এটা খুব বড় ধরনের ভূমিকা রাখবে। আরেকটা প্রশ্ন হতে পারে সেটি হচ্ছে যে হোয়াট আর দ্য ইকোলজিক্যাল ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন ইন ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এগুলো জাস্ট আমি র্যান্ডমলি দুটি কোশ্চেন দিয়েছি যে আমরা যদি কোনো রিসার্চ নিয়ে জানতে চাই তাহলে আমাদের কি কি ধরনের কোশ্চেন অ্যারেঞ্জ করতে পারে। সাপোজ ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন, এটি আমাদের একটা হচ্ছে রিসার্চ কোশ্চেন। তো আমরা কেন হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবো আর কি, এটা ইম্পর্টেন্সটা আসলে কোথায়। প্রথম কথা হচ্ছে যে ইজি টু ম্যাপ এক্সিস্টিং আন্ডারস্ট্যান্ডিং অন এনি প্রবলেম, যেটা আমরা আগেও বললাম যে আগে যে কোশ্চেনটাকে বললাম সেই কোশ্চেনটাকে বা প্রশ্নটাকে যদি আমরা বলি যে আন্ডারস্ট্যান্ডিং করতে চাই, আমাদের নলেজকে এনরিচ করতে চাই, তাহলে এটি হচ্ছে যে ইজি টু ম্যাপ, কারণ এটা আপনাকে একটা নির্দিষ্ট ধাঁচে ফেলাই দিয়ে বা নির্দিষ্ট ধাঁচের মধ্যে দিয়ে আমাদেরকে এই কাজটাকে সহজ করতে সহযোগিতা করবে। দ্বিতীয়ত হচ্ছে যে রিগোরাস সাইন্টিফিক মেথোডোলজি, এখানে আমরা কিন্তু একটা খুবই স্পেসিফিক মেথোডোলজি ইউজ করি যেটা মোটামুটি সবাই করে। সেই মেথোডোলজি ইউজ করার কারণে এটার লিটারেচার রিভিউটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে এফেক্টিভ রেজাল্ট নিয়ে আসে। তৃতীয়ত হচ্ছে যে কুইক অ্যাসেস, অর্থাৎ এটা খুব দ্রুত গতিতে অ্যাসেস করা যায়, অর্থাৎ আপনি রেজাল্ট ডিসকাশনটা করতে পারবেন এবং খুব সামারিটাও খুব সহজে হচ্ছে আইডেন্টিফাই করা যায় এবং ইজি টু পাবলিশ, যেটা একটু আগে বললাম, এটি আপনার দ্রুত পাবলিকেশনের ক্ষেত্রে যে যত ভালো রাইটিং ক্যাপাবিলিটি বাড়াতে পারবে তাদের জন্য খুব দ্রুত পাবলিকেশনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন এখানে আমি জানি না কে কোন ফিল্ডে আছেন, যারা সোশ্যাল সায়েন্স ফিল্ডে আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছেন,
যারা কম্পিউটার সায়েন্সে আছেন অথবা এগ্রিকালচার আছেন, ডিভিএম আছেন, যে যেখানে হতে পারেন না কেন, প্রতিটা সেক্টরে কিন্তু বর্তমান ক্ষেত্রে এই সিস্টেমেটিক লিটারেসি রিভিউ অথবা বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসটা এফেক্টিভ ওয়েতে কাজ করে। এবং রিসেন্টলি আমি একটা উদাহরণ যদি বলি যে আমি থাইল্যান্ডে থাকাকালীন সময় এক ভাই হচ্ছে উনি দক্ষিণ কোরিয়াতে পিএইচডি করতেছেন, বাংলাদেশি। তো ওনারা আসার ফলে আমি অ্যাজ এ ট্যুর গাইড হিসেবে তাদেরকে থাইল্যান্ডের অনেক জায়গাতে আমরা একসাথে ঘুরছি কিছুদিন আগে। তো সেই ভাই কাজ করেন কিন্তু হচ্ছে পুরো সাইন্টিফিক ওয়েতে, ওনার ল্যাব বেসড কাজ। তো কথা বলতে গেলে ওনার সঙ্গে এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স নিয়ে কাজের অভিজ্ঞতা শেয়ার করলাম। তো তিনিও পাবলিশ করছেন, আমিও মোটামুটি এর উপরে কাজ করতেছি, অলরেডি জার্নালে পেপার আমাদের সাবমিট করা আছে। তো দেখা যাচ্ছে যে আমরা সিমিলার ওয়েতে, হয়তো আমি সোশ্যাল সায়েন্সের কোনো একটা বিষয় নিয়ে কাজ করতেছি, উনি সাইন্টিফিক ওয়েতে কাজ করতেছে, বাট দুজনের কম্বিনেশন কিন্তু একই, ওনাটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো জাস্ট আমাদের দেখার চেষ্টা করলাম যে ওই ফিল্ডে করা সম্ভব কিনা, আসলেই সম্ভব। তো যেটা বললাম যে এখানে প্রোটোকলের বিষয়টা আমরা একটু আগে বলছি, তো আমরা কি প্রোটোকল ইউজ করব? প্রোটোকল বলতে এখানে আমাদের এমন না যে প্রধান উপদেষ্টা আমাদের এখন এই সিস্টেম ক্যাম্পাসে আসছে, আমাদের তাদের জন্য বিশাল বহর রেডি করতে হবে। তো আমরা কি করি, শুরুতেই আমরা কোনো হায়ার র্যাঙ্ক পিপল আসলে আমরা অবশ্যই এক সপ্তাহ আগে থেকে আমরা দেখি যে আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসে কিছুদিন আগে থাই হচ্ছে কিং অ্যান্ড কুইন আসছিল। আহ, এখানে মূলত রাজা রানীর দেশ বলা হয়, যারা সর্বোচ্চ লেভেলে থাকে, যদিও ডেমোক্রেসি বলে বাট সর্বোচ্চ লেভেলে রাজা রানী থাকে। তো ওনারা ইউনিভার্সিটির ভিতরে বেশ কিছু কাজের জন্য তারা আসছেন, এবং এক সপ্তাহ থেকে আমাদের পুরো রাস্তাঘাট বন্ধ তো করে দিছে, পাশাপাশি তারা কিন্তু আমাদেরকে রীতিমতো আমরা কতটুকু হাঁটবো, কতটুকু স্টেপ ফেলবো, ইভেন কতটুকু কাশি দিব, সেটাও কিন্তু তারা হচ্ছে আমাদেরকে এমন হচ্ছে যে গাইড করতেছে। তো এরপরে তাদের না আসা পর্যন্ত মানে বলতে গেলে 144 ধারা জারির মতো, কারণ এখানে তারা রাজা রানীকে প্রচন্ড লেভেলে হচ্ছে যে সম্মান করে, এবং তাদেরকে রীতিমতো আহ কি বলবো যে মানুষের থেকে অনেক বেশি কিছু চিন্তা করে আর কি। তো এই যে প্রোটোকল, তো সিস্টেমেটিক লিটারেসি রিভিউ আমাদের লিটারেসকে আমরা এখানে হচ্ছে প্রোটোকল দিব, তাদেরকে আমরা গাইড করব, অর্থাৎ তাদেরকে আমরা ফিনিশ হওয়ার আগ পর্যন্ত তাদেরকে নির্দিষ্ট রাস্তা দিয়ে যাব। তো প্রোটোকলটা হচ্ছে কিরকম, সেটি হচ্ছে এরকম। প্রোটোকলে 4টা বিষয় থাকে, যেখানে আমরা এই অংশগুলো দেখবো। অর্থাৎ আমরা শুরুতে ডাটা আইডেন্টিফাই করার পর থেকে একদম লাস্ট স্টেজ পর্যন্ত কোন কোন ওয়েতে যাচ্ছে, তার ওভারঅল এই ইমেজটাই আমাদেরকে সাপোর্ট দেয়। এবং আপনারা যখন পেপার আইডেন্টিফাই করবেন বা যদি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ পেপার দেখেন, এই প্রিজমা মডেল, যেটাকে আমরা প্রিজমা মডেল বলি, এই প্রিজমা মডেল সব সময় আপনারা হচ্ছে যে প্রতিটা পেপারই দেখতে পারবেন। এবং স্কলাররা এটাকে ফলো করে, কেউ হয়তো এখানে জাস্ট 19-20 করে একটু কিছু অ্যাড করে দিবে, কিন্তু আইডেন্টিফিকেশন, স্ক্রিনিং, এলিজিবিলিটি অ্যান্ড লাস্ট যে অপশনটা দেখাচ্ছে না, এই অংশগুলো আমাদের সবগুলো হচ্ছে এখানে থাকবে, এবং এই মডেলটা আমরা ফলো করি। ওকে, এখানে প্রথম মডেলে আইডেন্টিফিকেশনে বলা হচ্ছে যে রেকর্ডস আইডেন্টিফাইড থ্রু ডাটাবেস স্ক্রিনিং। সেকেন্ড বলছে অ্যাডিশনাল রেকর্ড আইডেন্টিফাইড থ্রু আদার সোর্সেস। অর্থাৎ আমাদের টপিকের উপরে আমরা প্রথমত হচ্ছে যে অনেকগুলো পেপার অথবা কি কি কাজ আছে আমরা দেখি, সেখান থেকে সবগুলো আমাদের রিলেভেন্ট হবে না। আমি বলতেছি কোভিড-19 অ্যান্ড স্টুডেন্ট মেন্টাল হেলথ, হয়তো এই বিষয় নিয়ে অনেক কাজ হয়েছে, বাট আমার সবগুলো কাজ নিয়ে আমি কাজ করব না, বা সবগুলো আর্টিকেল নিয়ে আমি কাজ করব না। এরপরে আমরা স্ক্রিনিং করি, স্ক্রিনিং করার ফলে সেইখান থেকে আমরা এলিজিবিলিটি বের করি। এখানে ইনক্লুশন থাকে, এক্সক্লুশন থাকে। এক্সক্লুশন বলতে আমরা কি কি ক্রাইটেরিয়াকে বাদ দিব, সেগুলোকে বাদ দিয়ে ফাইনালি আমরা হচ্ছে যে লাস্ট এক্সক্লুডেড যেটা থাকে, যে স্টাডিজ ইনক্লুডেড ইন কোয়ান্টিটেটিভ সিনথেসাইজ মেটা অ্যানালাইসিস অথবা অ্যানালাইসিস করব। ফাইনালি আমরা সিলেক্ট করি যে হাউ মেনি অফ পেপারস আমরা এখানে কাজের জন্য নিব। আইডেন্টিফিকেশন কিরকম হতে পারে? প্রথম হচ্ছে যে আমরা যদি কোনো টপিক নিয়ে সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড, সার্চ ক্রাইটেরিয়া এবং হচ্ছে রেকর্ড এক্সট্রা ব্যবহার করি। এটা আমি আবার আপনাদেরকে দ্বিতীয় সেশন বলতে আজকের এটা আলোচনার পরেই আপনাদেরকে হচ্ছে যখন আমরা ওয়েবে যাব, তখন ওই প্র্যাকটিক্যাল অংশটা দেখাবো যে কিভাবে আমরা ওয়ার্ড সিলেক্ট করব, কিভাবে আমরা সেখান থেকে পেপার ডাউনলোড করব। তো প্রথম হচ্ছে আইডেন্টিফিকেশন, আমরা মূলত হচ্ছে কিছু কিওয়ার্ড সার্চ করি।
সাপোজ আমি কোভিড-19 এবং হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কিওয়ার্ড হচ্ছে কোভিড-19 অ্যান্ড মেন্টাল হেলথ, অথবা সুইসাইড অ্যান্ড ইম্প্যাক্ট, সুইসাইড অথবা আমরা এফেক্ট দেখতে পারি। এই যে সার্চ ক্রাইটেরিয়া গুলো অথবা কিওয়ার্ড গুলো আমরা এখানে প্রথমে আইডেন্টিফাই করি। এরপরে আমরা হচ্ছে যে কোন ওয়েতে যাব, অর্থাৎ আমরা কোথা থেকে পেপার গুলোকে দেখতে ডাউনলোড করব, সেগুলো আমরা রেকর্ড এক্সট্রাক্ট করি সেই সোর্স থেকে। সেই সোর্স গুলো আমি একটু করে দেখাবো। দ্বিতীয় যে অংশটা সেটি হচ্ছে স্ক্রিনিং করা। সাপোজ ওই পেপারের উপর আমি অনেক পেপার পাইছি, প্রায় 2000-3000 পাইছি, বাট সব পেপার তো আমি স্ক্রিন করবো না। আমরা তখন কিছু ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিই যে আমরা কোন কোন ক্রাইটেরিয়ার বেসিসে আমরা কতগুলো পেপার নিব। তৃতীয় হচ্ছে যে ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যেটা বললাম যে স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা কত সাল থেকে কত সাল নিতে পারি, আমরা কোন জার্নাল গুলো ফোকাস করব নাকি আমরা সবগুলো নিব, এগুলোকে আমরা কিছু করি, যেগুলোকে আমরা আবার হচ্ছে যে ইনক্লুশন আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া বলি। অর্থাৎ এক্ষেত্রে আমরা কতটুকু বাদ দিচ্ছি কতটুকু যুক্ত করতেছি, এই বিষয়গুলো সবগুলোই থাকে। এবং আবার যেটা আমরা শুরুতেই বললাম যে এই যে রিভিউ প্রোটোকলের কথা বললাম, এই প্রোটোকলের মাধ্যমেই আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু গাইড করে। এবং লাস্ট অংশ হচ্ছে যে এলিজিবিলিটি কোয়ালিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমি যে কাজগুলো নিচ্ছি আসলে এটা এলিজিবল কিনা, এটা আমরা ওই পেপারগুলো লাস্ট একবার স্ক্রিনিং করে আমরা হচ্ছে যে সাজেস্ট করে নিই অথবা জাস্টিফাই করে নিই। আমরা যখন এই পেপারগুলো নিয়ে নিচ্ছি সিস্টেমেটিক লিটারেচার রিভিউর জন্য বা কোনো একটা সোর্স থেকে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে দুটো কাজ করি। একটা হচ্ছে রিপোর্টিং দ্য রেজাল্ট, অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করি। আর একটা হচ্ছে যে আমরা লিটারেচার ক্লাসিফিকেশন করি। জাস্ট সিম্পলি এখানে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বলতে আমরা ইয়ার, এইচ ইন্ডেক্স, জার্নাল, কান্ট্রি, সাইটেশন, ডাটাবেস, সাবজেক্ট এরিয়া, কন্ট্রিবিউটিং অথর অথবা পাবলিশড ইউনিভার্সিটি, এই বিভিন্ন বিষয়গুলো পেপার টু পেপার ভ্যারি করে। এই বিষয়গুলো হচ্ছে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে যুক্ত করি। আর অনেকে আরো ফার্দার অ্যানালাইসিসের জন্য বিভিন্ন ওই লিটারেচার গুলোকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করে। এতে হয় কি আপনার লেখাগুলো অনেক বেশি সুন্দর এবং মডিফাইড হয়। আমরা মূলত যেহেতু আরেকটা অংশ বলি, সেটা হচ্ছে যে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসটা একটু ধারণা দেওয়ার ক্ষেত্রে, আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমাদের পেপার হচ্ছে লিমিটেড থাকে। অর্থাৎ আমাদের ওই টপিকের উপরে আমরা হয়তোবা 25টা পেপারও নিতে পারি, 20টা পেপারও নিতে পারি, 30টা পেপারও নিতে পারি, 50টাও নিতে পারি, অথবা 90টাও নিতে পারি। নিয়ে আমরা ওভারঅল একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস বা রিপোর্ট লিটারেচার রিভিউ কাজ করি। ওকে, কিন্তু যখন আমরা বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমার 300, 500, 600, 700-র উপরেও পেপার হতে পারে। এর মানে এই না যে আমরা সবগুলো পেপার পড়তেছি, আমাদের কিছু বেসিক অবশ্যই পড়তে হয়, বাট ওখানে কিছু ট্রিক অ্যান্ড টেকনিক আছে যেগুলো দিয়ে আমরা অ্যানালাইসিস করি। বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস মূলত অথবা লিটারেচার রিভিউ আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে মেসেজটা দেয় সেটি হলো যে ওই ফিল্ডের উপরে বা ওই টপিকের উপরে কি কি ধরনের কাজ হয়েছে তার একটা ওভারঅল সামারি দেয়। সিস্টেমেটিকের ক্ষেত্রে আমরা হয়তো 25টা পেপার 50টা পেপারের উপরে সামারি করি, বাট বিবলিওমেট্রিক্স লিটারেচার রিভিউ হচ্ছে একটা ব্রড অ্যাসপেক্ট, সিমিলার ওয়ে ফলো করে, কিন্তু এটা হচ্ছে যে অনেক বড়। যেমন লাস্ট আমি একটা কাজ করছিলাম আমাদের আমার এটা গত বছরের কাজ করছি, সেই পেপারে টোটাল পেপার ছিল 1555টা, এবং 2000 সাল থেকে 2023 সাল পর্যন্ত টোটাল পেপার গুলো হচ্ছে এর মধ্যে ইনক্লুডেড ছিল। তো এর মানে এই না যে আমি সবগুলো পেপারই পড়ছি বা সবগুলো পেপার আমার কাছে আছে, কিছু বেসিক লেখার জন্য পড়তে হয়, বাট অ্যানালাইসিস গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন যে ওই কনসেপ্টের উপরে একটা ক্লিয়ার পারসেপশন দিবে বা পার্সপেক্টিভ দিবে, অথবা ক্লিয়ার একটা ধারণা দিবে যে আমরা কিভাবে এর উপরে বিগত 20 বছরে বা 15 বছরে কি কাজ হয়েছে তার একটা আইডিয়া পাই। এবং এই সিস্টেমেটিক লিটারেচার রিভিউ গুলো আমাদেরকে ফার্দার আইডিয়া দিবে যে ভবিষ্যতে এই বিষয়ের উপর কাজ করার স্কোপ কেমন। তারপর যারা এগ্রিকালচারে আছেন তারা হয়তো বা ফার্মার্স, লাইক বর্তমান হাই টেম্পারেচার কারণে ফার্মারদের কি কি ধরনের ক্ষতি হচ্ছে এটা আপনি জানতে পারছেন। আপনি সেই ওয়ার্ড গুলো যদি সার্চ করেন, এর রিলেভেন্ট পেপার গুলো দেখেন, তাহলে হবে কি ভবিষ্যতে যারা যে যে রিসার্চার এই সেক্টরের উপর কাজ করতে চায় তারা কিন্তু একটা কমপ্লিট গাইড পায়। এই জন্য বর্তমান প্রেক্ষাপটে কিছুদিন আগে পর্যন্ত পাবলিকেশনের ক্ষেত্রে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসের একটা, আমরা এটাকে মহামারী বলি আর কি, প্যান্ডেমিক বলি, যে ভালো কাজ হলে খুব দ্রুত পাবলিশ হচ্ছিল। এবং এটার গুরুত্ব খুব অনেক বেশি, ডাটা ডাটা রিলেটেড পেপারের থেকেও এটি অনেক দ্রুত পাবলিকেশন পসিবিলিটি অনেক ছিল এবং হচ্ছে আর কি, এখনো হচ্ছে।
এই লাস্টের দিকে এই আলোচনার একদম শেষের অংশ থিওরিটিক্যাল আলোচনার ক্ষেত্রে আমরা এখানে দুটো বিষয় ব্যবহার জিনিস দেখাই। সেটা হলো যে আমরা এই সিস্টেমেটিক লিটারেসি রিভিউ করতে গেলে আমরা যেহেতু বলছি যে কিছু প্রোটোকল ফলো করি, আমরা ওই প্রিজমা মডেলের সাথে আমরা কিছু হচ্ছে সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যারগুলো ব্যবহার করা খুবই ইজি। বিভিন্ন ধরনের টিউটোরিয়াল দেখলেও আপনারা বুঝতে পারবেন। সেটি হলো হচ্ছে একটাকে বলা হচ্ছে পাবলিশ অ্যান্ড পেরিশ সফটওয়্যার, আরেকটাকে বলা হচ্ছে ভিউএস ভিউয়ার সফটওয়্যার। তো এটা আমরা কেন করি? আমরা যতগুলো পেপার নিচ্ছি 25টা নেই, 30টা নেই, অথবা 1000টা নেই, এগুলো দিয়ে আমরা বিভিন্ন নেটওয়ার্কিং গুলো দেখাই। এবং এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। সব ক্রাইটেরিয়া নিয়ে আমরা হয়তো কাজ করি না, যতটুকু আমাদের রিসার্চের ক্ষেত্রে আমরা কাজ করব। এই যে ভিউ গুলো আমরা পেপারে উল্লেখ করি এবং এতে বোঝা যায় যে এখানে কোন কোন ওয়ার্ড গুলো বেশি ব্যবহার করা হচ্ছে। যেমন বাম দিকের পেপারে একটা করোনা রিলেটেড পেপার, এখানে দেখবেন যে আপনার করোনা ভাইরাস ওয়ার্ডটা সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে। এরপরে এখানে প্যান্ডেমিক, অ্যাপ্রোচ, ব্লা ব্লা অনেক ধরনের পেপার ব্যবহার করছে। আবার কালার গুলো ইন্ডিকেট করে দেয়। এই সফটওয়্যার গুলো মূলত এগুলো ক্রিয়েট করে যে আসলে কোন কোন ওয়ার্ডের হাব গুলো হচ্ছে যে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে। তো আজকে আলোচনার পরে যদি আপনাদের ইন্টারেস্ট হয়, আপনারা যদি বিভিন্ন পেপার দেখেন, তাহলে দেখবেন যে এই ইমেজ গুলো ব্যবহার করা হয় যেগুলো ভিওএস ভিউয়ার সফটওয়্যার মাধ্যমে ব্যবহার করা হয়। এবং এগুলো আপনারা যখন কাজ করেন লিটারেচার রিভিউ, তখন এই অংশগুলো যদি যুক্ত করেন তাহলে হচ্ছে কি রেজাল্ট ডিসকাশন গুলো অনেক সুন্দর দেখায়। আর দ্বিতীয় যে আরেকটা সফটওয়্যার কথা বলছি সেটাকে বলা হচ্ছে পাবলিশ এন্ড পেরিশ সফটওয়্যার। পাবলিশ এন্ড পেরিশ সফটওয়্যারে মূলত আমরা ইয়ার অফ পাবলিকেশন, সাইটেশন অ্যানালাইসিস, কিছু অ্যানালাইসিস দেখি যেটা আমাদের র্যাঙ্ক করে দেয় আসলে কে সব থেকে বেশি পেপার ক্রিয়েট করছে, কার সাইটেশন সব থেকে বেশি। এই ওভারঅল বিষয়গুলো আমাদের পাবলিশ এন্ড পেরিশ সফটওয়্যার হচ্ছে আলোচনা করা হয়। তো ভিউয়ার্স ভিউয়ার এবং হচ্ছে পাবলিশ এন্ড পেরিশ সফটওয়্যার, এই সফটওয়্যার গুলো মূলত হচ্ছে আমাদের সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসে হেল্প করবে। কেন এই দুটো বিষয়ের ক্ষেত্রে আজকের যদিও অংশ ছিল লিটারেচার রিভিউ, কিন্তু কেন আলোচনা করা হলো তার আবারও আরেকটা বড় কারণ বলি। সেটি হচ্ছে যে আপনি যখন আপনার অ্যাডভাইজার অথবা সুপারভাইজার, আমাদের এখানে আমরা সবসময় অ্যাডভাইজার মানে বলি আর কি, এই জন্য কথাটা বেশি আসতেছে। আপনার সুপারভাইজার যখন আপনাকে কোনো টপিক দিবেন, আপনি তো লিটারেচার রিভিউ অবশ্যই করবেন এবং এটা ছাড়া তো আপনার রিসার্চ হবে না। আপনি চেষ্টা করবেন যে যদি ফোর্থ ইয়ারে অথবা থার্ড ইয়ারে থাকাকালীন অবস্থায় ওই টপিকেরই হয়তো আপনাকে বলতেছে ল্যাবে কাজ করতে হবে বা আপনাকে হচ্ছে ডাটা নিয়ে ফিল্ডে যেতে হবে, কিন্তু আপনি যদি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অথবা ওই সেম টপিকের উপরেই বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস করতে পারেন, তাহলে কিন্তু আপনার মূল ডাটা কাজের আগে আপনার একটা এটাকে বলে সেকেন্ডারি বেস্ট পেপার আর কি, বা রিভিউ পেপার বলে, এই রিভিউ পেপার গুলো কিন্তু হয়ে যেতে পারে। এবং যদি আপনি এরকম যারা জানে বা যারা হচ্ছে যে সিনিয়ররা থাকে তাদের সঙ্গে কনসাল্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ভালো রাইটিং হলে আপনি যে কোনো স্কোপাস ইন্ডেক্স অথবা Q1 Q2 বা ভালো জার্নালে আপনি সাবমিট করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে স্কলারশিপের ক্ষেত্রে ইনশাল্লাহ হেল্প করবে। তো এই ইমেজ গুলো দেখাচ্ছি মূলত আমাদের যে সফটওয়্যারের কথা বললাম, ভিউএস ভিউয়ার সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে এই ইমেজ গুলো ক্রিয়েট করা যায়। নেটওয়ার্কিং দেখাতে পারবো অথবা এই বিষয়গুলো আমরা দেখতে পারবো। তো এই হচ্ছে মূলত আজকের জাস্ট থিওরিটিক্যাল আলোচনা। রাজন আছেন নাকি আপনি? জি ভাই আছি। আচ্ছা ঠিক আছে, দেখ আমি ভাবলাম যে কথা বলছি কিন্তু আসলে শুনতে পাচ্ছেন কিনা। তো এখন আমি প্রথমে দেখাবো যে আসলে আমরা লিটারেচার রিভিউর যে কথাগুলো বলছি, যে লিটারেচার রিভিউর ক্ষেত্রে কি কি বিষয়গুলো আমরা মাথায় রাখি, অর্থাৎ যেহেতু আমাদের এখানে 3টা পার্ট আছে, আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে 3টা পার্টই দেখাবো। সাথে আরো একটা টুলস থাকবে যেটাকে আপনাদের ধারণা দেয়া, আহ, যদি আপনারা ফার্দার এটি নিয়ে নিজের কাজকে অনেক বেশি যেটা বলে সহজ করতে চান, সেক্ষেত্রে হেল্প করবে। তো এখন আমরা যে বিষয়টা দেখবো সেটি হলো প্রথমে যারা থিসিস রাইটিং করবো বা লিটারেচার রিভিউ করি, সেক্ষেত্রে রাইটিং গুলো কেমন হয়। তো এখানে এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে ইনস্ট্যান্টলি একটা পেপার নিলাম আর কি। এটা হচ্ছে পেপার টপিকটা ছিল অনলাইন লার্নিং রেডিনেস আমাং ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন থাইল্যান্ড। তো হয়তোবা গেটওয়েতে এটি শুরুতেই চলে আসছে। তো এটি হচ্ছে একটা থিসিস করা ছিল এই বিষয়ের উপরে। তো যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে লিটারেচার রিভিউ,
এবং আমরা দেখবো যে আসলে লিটারেচার রিভিউর ক্ষেত্রে তারা থিসিসে কিভাবে লেখে। অন এভারেজ শুরুতে বলি যে লিটারেচার রিভিউ লেখাটা এটা কিন্তু ইউনিভার্সিটি ফরম্যাটের উপর ডিপেন্ড করে। আমি যেখানে আছি প্রিন্স অফ সংকলা ইউনিভার্সিটি, আমাদের টোটাল হচ্ছে পুরো থাইল্যান্ড জুড়ে 5টা ক্যাম্পাস এবং খুব বিশাল বিশাল ক্যাম্পাসের এখানে হচ্ছে আমরা দক্ষিণ থাইল্যান্ডে মালয়েশিয়ার কাছাকাছি থাকা হয়। তো এদের নির্দিষ্ট একটা ফরম্যাট থাকে এবং আমরা যখন লিটারেচার বলি তারা বলে এই ফরম্যাটে আপনাকে লিখতে হবে। তো এটা একটা ফরম্যাট। যারা হাজিদানিশি স্টুডেন্ট আছেন, এসএসটির স্টুডেন্ট আছেন, দেখবেন যে আমাদেরও কিন্তু নির্দিষ্ট ফরম্যাট খুব বেশি না থাকলেও একটা অনএভারেজ আমরা প্রিভিয়াস রিসার্চ গুলো লাইব্রেরি থেকে কালেক্ট করে সেম ওয়েতে আমরা হচ্ছে যে লিটারেচার রিভিউ করি, অর্থাৎ দ্বিতীয় সেগমেন্ট আমরা লিখি। তো যারা সিনিয়র প্রজেক্টে আছেন তারা তাদের ইউনিভার্সিটি থেকে আপনার চেষ্টা করবেন যেন কোন ফরম্যাটে তারা লিখতে বলে এটা ফোকাস করতে, তাহলে আপনাদের জন্য ইজি হবে। তো যদি আমরা লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স, যেটা আমি আগে বলছি যে আপনারা ডক ফাইলে যদি অথবা এক্সেল ফাইলে আপনাদের লিটারেচার রিভিউ ম্যাট্রিক্সে লিখতে পারেন, তাহলে আপনারা ইজিলি যে কোনো ফরম্যাটে আপনারা আপনাদের লিটারেচার রিভিউ গুলো লিখতে পারবেন। তো আমরা যদি মনে থাকে যে আলোচনায় বলছিলাম যে ক্রোনোলজিক্যাল এবং থিমেটিক আলোচনা, তো দেখেন থিমেটিক আলোচনার ক্ষেত্রে এখানে যেটা সে এখানে হচ্ছে যে এই অংশটাকে পুরোটা 5টা অংশে ভাগ করছে, অর্থাৎ 2.1 থেকে 2.4, সরি 4টা অংশে। তো 4টা অংশের মধ্যে সে 2.1 থেকে 2.4 এর মাধ্যমে সে দেখাচ্ছে যে ডেফিনিশন অফ অনলাইন লার্নিং সিচুয়েশন ইন থাইল্যান্ড, অনলাইন লার্নিং রেডিনেস অ্যান্ড প্রিভিয়াস রিলেটেড স্টাডিজ। তো এইখানে আমরা যে থিমেটিক কথা বললাম, সে এরকম 4টা থিমের মধ্যে তার লিটারেচার গুলো দেখানোর চেষ্টা করবে। তো প্রথমে সে বলছে ডেফিনেশন অফ অনলাইন লার্নিং। তো এই ডেফিনেশন অফ অনলাইন লার্নিং এর মধ্যে সে অনলাইন লার্নিং বলতে কি বোঝাচ্ছে তার বিশদ হয়তোবা 2015, 2001, 2011, 2016 এইভাবে কে কে বর্ণনা করছে সেভাবে কিন্তু আমরা দেই, যেহেতু এটা থিসিসের কথা বলছে। আর এই বিষয়ে দেখবেন যে সে হচ্ছে কিন্তু এইভাবে সেগমেন্ট করে, বা আপনারাও আপনাদের যে টপিক নিয়ে কাজ করবেন সেভাবে হচ্ছে যে থিমেটিক ওয়েতে হচ্ছে লিটারেচার গুলো লিখতে পারবেন। এবং এক্ষেত্রে আমরা থিসিসের ক্ষেত্রে যেহেতু থিসিস অনেক ব্রড হয়, অনেক বড় অংশ নিয়ে হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে ওই কনসেপ্টের উপরে কোনো ইমেজ, কোনো টেবিল আমরা এই লিটারেচার রিভিউর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আর দ্বিতীয় যেটা বলছিলাম সেটি হলো যে প্রিভিয়াস রিলেটেড লিটার স্টাডিজ, বা আমরা যেটাকে হচ্ছে আরেকটা অংশ যেটা ক্রোনোলজিক্যাল বললাম, এক্ষেত্রে আমরা ওভারঅল প্রিভিয়াস বিভিন্ন এই টপিকের উপর কি কি কাজ হয়েছে আমরা হচ্ছে এটা সামারি করে দিই, যেটা আমরা থিসিসের ক্ষেত্রে ব্যবহার করি। ওকে, যেমন এখানে বোঝাচ্ছে যে মার্টিন ইটিওল 2020-এ সে 177 জন স্টুডেন্টের পারসেপশন নিয়ে রেডিনেসের উপরে সে অনলাইন লার্নিং থাইল্যান্ড ইউনিভার্সিটি ইন দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে কাজ করছে। সে কি করছে, ইন দ্য স্টাডি আ কোশ্চেনিয়ার ওয়াজ ডেভেলপড। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে একটু যুক্ত করে বলি, আমরা যখন এইভাবে লিটারেচার লিখি তখন হচ্ছে আমরা মূলত 3-4টা পয়েন্ট হচ্ছে মাথায় রাখি। প্রথম কথা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি এই ছোট্ট প্যারার মধ্যে। ইন্ট্রোডাকশন বলতে পারসেপশন নিয়ে যদি ওই মার্টিন কোনো কথা বলে থাকে বা তার পেপারে থাকে তখন আমরা এখানে তুলে ধরতে পারি, অথবা নাও দিতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা অনেক সময় অবজেক্টিভ গুলো লিখি, যে প্রিভিয়াস স্টাডি অবজেক্টিভ গুলো কি কি বলছে, বলি যে মার্টিন ইটিওল 2020-এ তার একটা কাজ টাইটেল এটা হতে পারে, যেমন আমাদের হাজি জানেশে যারা আমরা মাস্টার্সে অথবা আন্ডারগ্রেডে করি, আমরা বলি যে মার্টিন ইটিওল 2020 সে তার পেপার টাইটেল হচ্ছে অমুক, সে মূলত 177 জন স্টুডেন্টের উপরে এই স্টাডিটা করে। কোথায় করছে? ইউএসএ তে করছে। সে কোন মেথড ফলো করছে? দ্বিতীয় হচ্ছে মেথড আমরা দিয়ে দিই। এখানে সে যেহেতু কোশ্চেনিয়ার ব্যবহার করছে তার মানে সে সার্ভে মেথড ইউজ করতে পারে বা সার্ভে করতে পারে বেসড অন স্টুডেন্ট রেডিনেস। এরপরে সে কি বলছে, দ্য ফাইন্ডিংস রিভেলস দ্যাট অনলাইন স্টুডেন্ট অ্যাট্রিবিউটস টাইম ম্যানেজমেন্ট, টেকনিক্যাল কম্পিটেন্স এক্সেট্রা। এগুলো সে তার এখানকার মধ্যে হচ্ছে রেজাল্টটা দেখানোর চেষ্টা করছে। তো আবারও বলি, এটা হচ্ছে যারা আমরা থিসিসের জন্য লিটারেচার রিভিউ করব বা সিনিয়র প্রজেক্টে করি তারা আমরা এভাবে করে 1 বাই 1 ক্রোনোলজিক্যাল 2020, 2021, 2022, 2023, অথবা অনেক ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় নেই বা বড় থেকে ছোট নেই, নিয়ে আমরা এইভাবে করে লেখার চেষ্টা করি। এবং আবারও বলি, এখানে কখনোই হুবহু লিখবেন না, এটা প্যারাফ্রেজ করে নেবেন অথবা তার অংশটাকে নিজের মতো করে লিখবেন।
যেমন এখানে একজন ব্যক্তি তিনি 2020 সালে এক্সপ্লোর অনলাইন লার্নিং রেডিনেস অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাট মালয়েশিয়াতে সে কাজ করছে। অবজেক্টিভ ছিল এই বিষয়গুলো, সে 399 জন স্টুডেন্ট নিয়ে কাজ করছে এবং ফাইন্ডিংস এটা দেখাইছে। এটা হলো থিসিসের ক্ষেত্রে। সিনিয়র প্রজেক্টের ক্ষেত্রে আমরা এইভাবে প্রথমে থিম করতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমাদের প্রিভিয়াস কি কি লিটারেচার কাজ হয়েছে আমরা এইভাবে করে দেখাতে পারি। ওকে, এখন আপনি যখন লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স যেটা বললাম যে ওই এক্সেল ফাইলে করছেন, তখন কিন্তু আপনার সবগুলো থেকে কানেকশন করার সুবিধা হবে, যেন টার্নিটিনে অথবা আইডেন্টিটিতে দেওয়ার ফলে যেন ওই অংশগুলো পুরোপুরি, যেহেতু ডিরেক্ট সেন্টেন্স গুলো ওরা হচ্ছে যে ধরতে পারে, এই জন্য আপনারা যদি ছোট শব্দ ব্যবহার করেন অথবা নিজেরও কিছু, কিন্তু লিটারেচার রিভিউতে নিজেরও কিছু লেখার ওয়ে আছে রিলেভেন্ট করে জিনিসটাকে শ্রুতিমধুর করা। ওকে, এটি হচ্ছে আমাদের একটা অংশ। আর আরেকটা অংশ হচ্ছে যেটা আমি অলরেডি আপনাদেরকে স্লাইডের মধ্যে দেখাইছিলাম, সেই পেপারটা ছিল হচ্ছে যে অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। তো এক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে যে লিটারেচার গুলো লেখে, তো অনেক আর্টিকেলে কিন্তু যেগুলো হচ্ছে সাইন্টিফিক আর্টিকেল, আপনি দেখবেন যে লিটারেচার রিভিউ নামে কোনো সেগমেন্ট পাবেন না। এর মানে যে তারা লিটারেচার রিভিউ করেনি তা কিন্তু না, তারা লিটারেচার রিভিউ করেছে, কিন্তু সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন সেকশনে চলে আসে। আর যারা আমরা সোশ্যাল সায়েন্সের থাকি, তাদের ক্ষেত্রে লিটারেচার রিভিউ নামে আলাদা একটা পার্ট হচ্ছে, ম্যান্ডেটরি বলে না, বাট এটা হচ্ছে যে থাকে আর কি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কারণ আমাদেরকে লিটারেচার রিভিউর মাধ্যমে আমাদেরকে গ্যাপ আইডেন্টিফাই করে দেখাইতে হয় যে আসলে আমাদের রিসার্চের ক্ষেত্রে কোন কোন গ্যাপ গুলো আছে। আহ, এটি হচ্ছে মূলত ইন্ট্রোডাকশন, এবং এখানে দেখেন যে লিটারেচার, রিলেটেড লিটারেচার, এক্ষেত্রে লিটারেচার গুলোকে আমরা কিভাবে লিখি, আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের পেপার গুলো পড়ার ফলে আমরা একজনের সাথে আরেকজনের কানেকশন দেখানোর চেষ্টা করি, এবং এখানে হয়তো বা থিসিসের মতো ব্রডলি আমরা লিখি না, আমরা এখানে খুব সিম্পল ওয়েতে যতটুকু একটা বা দুটা সেন্টেন্সের মাধ্যমে ওই তার পুরো বক্তব্যটাকে এখানে তুলে ধরি। যেমন আমাদের এখানে several studies empirically examined which factors influence adaptation, বিভিন্ন সে ফ্যাক্টরের কথা বলতেছে। এই নিয়ে দেখা যাচ্ছে যে বিলো ইটিওল 2022 সালে কিছু কথা বলছে, এবং সে তার রেজাল্টে এক দু লাইনে কি বলছে সেই বিষয়টা এখানে বললাম। এরপরে বললাম সিমিলারলি 2009 সালে একজন অথর, সেখানেও আমরা পাচ্ছি যে সেও সেম বিষয়টা দেখানোর চেষ্টা করছে, হয়তোবা একটু অন্য আঙ্গিকে। কেউ হয়তোবা একটা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছে, কেউ হয়তোবা আরেকটা ফ্যাক্টর নিয়ে কাজ করতেছে। এই বিষয়গুলো আমরা কি করি, একটা ক্রোনোলজিক্যালি অথবা খুব সিস্টেমেটিক ওয়েতে আমরা জার্নাল পেপারের মধ্যে লিখি। যেমন বলছে যে ইন বাংলাদেশ, আলাউদ্দিন and সরকার found that inadequate access to climate information, limited okay, limited irrigation facilities and resource, blah blah blah, এইভাবে বলে তিনি বলছেন। আবার আব্দুর রশিদ, সরকার, আলম and গ্লো observed that several factors do increase the likelihood of farmers adaptation। অর্থাৎ আগেরটার সাথে আমরা পরেরটার হচ্ছে একটা কম্বিনেশন অথবা ম্যাচিং রাখি, যাতে করে জিনিসটার মধ্যে যারা আমরা পড়বো জিনিসটা যেন দেখতে সুবিধা হয়। আবার বলছে যে an interesting study by Paul and Hussein finds that a number of measures have been undertaken by the government and NGO, but the measures are extremely inadequate considering people's need। ওকে, এখন আমি একটা জিনিস এখানে একটু অ্যাড করি, সেটা হলো যে আমরা লিটারেচার রিভিউ গুলো কেন হচ্ছে জার্নাল পেপার গুলোতে দেখাই, অথবা কেন হচ্ছে আমরা থিসিসে দেখাই। আপনি এই বিষয়টা আমি আপনাদেরকে আরেকটা পেপারের দেখাই। এই পেপারে আমরা বলছি যে লিটারেচার রিভিউ আমাদেরকে হচ্ছে গ্যাপ আইডেন্টিফাই করতে সহায়তা করে, বা আমাদেরকে জানায় যে আমরা যে কাজগুলো করতেছি বা পূর্বে কি কি কাজ হয়েছে সেক্ষেত্রে কোন কোন গ্যাপ গুলো আছে। তো বরাবরই যখন আপনি কোনো কাজ করতে যাবেন বা কোনো রিসার্চ করতে যাবেন, আপনাদেরকে এই বিষয়টা কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে, এবং আমরা প্রেজেন্টেশনও জিজ্ঞেস করতে পারে যে আপনার এই রিসার্চের আসলে ফান্ডিংসটা কোথায়, বা এটি কিভাবে নলেজ কন্ট্রিবিউট করবে। তো এক্ষেত্রে আমরা যেটা করি সেটি হলো এক্সিস্টেন্স যে লিটারেচার গুলো আছে সেগুলোতে আমরা দেখানোর চেষ্টা করি যে তারা কোন কোন বিষয়গুলোকে ফোকাস করছে।
এক্সিস্টিং সরি একটু গলার সমস্যা, এক্সিস্টিং যে কাজগুলো হয়ে গেছে, অর্থাৎ তাদের কাজের মধ্যে কোন জায়গাগুলো মূলত গ্যাপ আছে, আমরা একদম শেষে হচ্ছে যে আমরা এটাকে আইডেন্টিফাই করি। আপনি দেখবেন এখানে একটা প্যারা বলা হচ্ছে, দিস স্টাডি ফিলস অ্যান ইম্পর্টেন্ট গ্যাপ ইন এসি রিসার্চ বিকজ ইভেন থ্রু রিসার্চ ইন দ্য ফিল্ড অফ এসি in in continually increasing little information has been gathered about the performance of AC. এসি বলতে যেহেতু বুঝতে অসুবিধা হলে, এসি বলতে এখানে হচ্ছে যে সোশ্যাল এন্টারপ্রাইজেস এর কথা বলা হয়েছে। তো এই রিসার্চের ক্ষেত্রে উনি কি বলছে, আমরা এইভাবে মূলত বলি, যে আরেকবার দেখাচ্ছি, যে দিস স্টাডি ফিলস অ্যান ইম্পর্টেন্ট গ্যাপ। আমরা বলি যে প্রিভিয়াস রিসার্চাররা বিভিন্ন বিষয়ের উপর, এই একই বিষয়ের উপর অনেক ধরনের কাজ করছে, কিন্তু তাদের নলেজ কন্ট্রিবিউশন খুবই লিমিটেড। সাপোজ কোনো ফ্যাক্টর নিয়ে কাজ করতে গিয়ে বলতেছি, তারা হচ্ছে যে সোশ্যাল ফ্যাক্টর দেখাইছে, পলিটিক্যাল ফ্যাক্টর দেখাইছে, অর্গানাইজেশনাল ফ্যাক্টর দেখাইছে, ইলেকট্রনিক ফ্যাক্টর দেখাইছে, সামহাউ ইকোনমিক ফ্যাক্টরকে এই ক্ষেত্রে তারা আলোচনা করে। সেক্ষেত্রে আমাদের রিসার্চ কি করবে, দিস স্টাডি উইল কন্ট্রিবিউট ইন দ্যাট ফিল্ড অফ ইনক্রিজিং দ্য ইকোনমিক ফ্যাক্টর উইথ অ্যাসোসিয়েট উইথ দ্য আদার ফ্যাক্টর ফর দ্য নলেজ কন্ট্রিবিউশন, অথবা টু ইনক্রিজ দ্য নলেজ কন্ট্রিবিউশন। এই জন্য যে সকল পেপারে দেখবেন যে আপনার ইন্ট্রোডাকশন নাই, সেই সকল পেপারের মধ্যে ওই ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ নাই, সেই সকল পেপারের মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে কিন্তু লিটারেচার রিভিউ গুলো করা থাকে, এবং ফাইনালি আমরা একটা গ্যাপ আইডেন্টিফাই করি। সেম গ্যাপটা আমরা হচ্ছে যে ইন্ট্রোডাকশনেও দেখাই, এবং সেম গ্যাপের আমরা কয়েকটা লাইন হচ্ছে লিটারেচার রিভিউতে দেখাই, যে অমুক অমুক রিসার্চাররা বিশদভাবে কাজ করছে, কিন্তু কোনো কারণে এই গ্যাপটা তারা অনেকেই ফোকাস করে নাই, অথবা ব্রডলি করে নাই। অথবা আপনি বললেন যে আমি দিনাজপুরে কাজ করতেছি, সেম বিষয় নিয়ে রংপুরে কাজ হয়েছে, রাজশাহীতে কাজ হয়েছে, ঢাকাতে কাজ হয়েছে, বাট রংপুরের জন্য উইথ দ্য নলেজ অফ দ্য রিসার্চার, আমরা এই ধরনের কথাগুলো ইউজ করি, যে গবেষকের নলেজের উপর, কারণ আমি ব্যক্তি হিসেবে সবগুলো আমি বুঝতে পারবো না বা জানতে পারবো না। সেক্ষেত্রে আমার মাধ্যম হিসেবে যতটুকু আমার নলেজ আছে, সেই নলেজ থেকে আমি বলতে পারি যে দিনাজপুরে হয়তো কাজ হয় না, এই জন্য আমার দিনাজপুরের আসলে কন্ডিশনটা কিরকম, দিনাজপুরের ইকোনমিক ওয়েদার অথবা হচ্ছে যে সোশ্যাল কনটেক্সট এভরিথিং ভ্যারি করতে পারে, তার উপর আমি হচ্ছে আমার নলেজ কন্ট্রিবিউটটা দেখাবো। এটা আপনার গ্যাপ হতে পারে। ওকে, যখন আমরা অন্যান্য গ্যাপ পাই না, তখন আমরা হচ্ছে যে ওই রিজিয়নাল কিছু রিসার্চ দেখি যে আসলে এখানে রিসার্চ হয়েছে কিনা। এটা আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে গ্যাপ দেখাই, যেটা আপনি যখন জার্নাল আর্টিকেল লিখবে তখনও আপনাকে দেখাইতে হবে, সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রেও দেখাইতে হবে। এই হচ্ছে দুটো অংশ। তৃতীয় যে অংশটা, সেটি আমি বলছিলাম যে আপনাদের সিস্টেমেটিক লিটারেচার রিভিউ উপরে একটা পেপার দেখাবো। সেটি হচ্ছে যে এই একটা পেপার, এটি মূলত আমার এক প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহিন মিয়া, তার সাথে আমি মূলত কাজ করি মালয়েশিয়াতে। তো এটি শারীরিক কাজ, ওনার স্টুডেন্টও কাজ করছিল, আমিও এই পেপারটা এর আগে দেখছিলাম। তো খুব ভালো একটা জার্নাল, অর্থাৎ কোজেন ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সে তারা পাবলিশ করছে আর কি। তো এটি টপিকটা হচ্ছে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ অন পারফরমেন্স অফ সোশ্যাল এন্টারপ্রাইজ, অর্থাৎ সোশ্যাল এন্টারপ্রাইজের পারফরমেন্স সম্পর্কে তারা দেখানোর চেষ্টা করতেছে যে আসলে এই ধরনের কি কি কাজ হয়েছে। প্রথমে এখানে হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্টের পরবর্তীতে ইন্ট্রোডাকশন থাকে, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা পেপারের মতো, কিন্তু ইন্ট্রোডাকশনে আমরা এখানে হচ্ছে কিছু কোশ্চেন ব্যবহার করি। যেমন সে বলছে, হাউ হ্যাজ লিটারেচার অন পারফরমেন্স অফ এসই চেঞ্জ ওভার দ্য পাস্ট ইয়ার্স। ওকে, একটা প্রশ্ন হতে পারে, দুটা হতে পারে, তিনটা হতে পারে, অথবা ফিউচারে এই ধরনের কি কি ধরনের এই সেক্টরে কন্ট্রিবিউশন করা যেতে পারে, এই বিষয়গুলো কিন্তু আমাদের এই আলোচনার মধ্যে হতে পারে। তো একটা কোশ্চেন দিয়েও আমরা বলতে পারি যে সোশ্যাল পারফরমেন্সের উপর বা পারফরমেন্স এসি চেঞ্জের কি কি হতে পারে, সেটা আমরা রিসার্চের মধ্যে দেখতেছি। এটা করতে গিয়ে সে কি করছে, সে হচ্ছে যে একটা লিটারেচার রিভিউ সে লেখে নাই, কারণ জার্নাল ফরম্যাটের এটা ইন্ট্রোডাকশন অংশে চলে গেছে। এরপরে ম্যাটেরিয়ালস এন্ড মেথড, এখানে সে হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ যে মেথডটা ইউজ করছে তার একটা ওভারভিউ দিছে। এটা ম্যান্ডেটরি না, বাট অনেক ক্ষেত্রে আমরা পেপারটাকে হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্ট করার ক্ষেত্রে ব্যবহার করি। বাট সে দেখাচ্ছে যে আসলে সে যে সিস্টেমেটিক লিটারেচার রিভিউটা ব্যবহার করছে, এটি কি, এই সম্পর্কে তার কিছু বক্তব্য এখানে আছে। এরপরে সে বলছে কালেকশন অ্যান্ড প্রসেসিং অফ পেপার, যে আলোচনাগুলো আমরা স্লাইডে দেখছি সেম বিষয়গুলো এখানে হচ্ছে যে এই যে আমরা প্রিজমা মডেলের কথা বললাম, সেই প্রিজমা মডেলটাই
বিভিন্ন জন বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে প্রেজেন্ট করে, যেটা নিচে সে আরো বিশদভাবে ব্যাখ্যা করছে এই যে অংশে। এটাকে সে এখন মেথোডোলজিতে সে দেখানোর চেষ্টা করতেছে। যেমন সে বলছে সে টোটাল যখন ডাটাবেজে সার্চ দিছে 2651টা পেপার পাইছে। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন। সেখান থেকে সে রেকর্ড রিমুভ, অর্থাৎ সেখানে ইরেলেভেন্ট পেপার গুলো সে 711টা রিমুভ করছে, যেটা হচ্ছে 2644টা পেপার সে সেকেন্ড স্ক্রিনিং এর জন্য সিলেক্ট করছে। আবার 425টা পেপার সে এক্সক্লুড করে 1933টা পেপার সে স্পেসিফিক এরিয়াতে সিলেক্ট করছে। কিভাবে করছে আমি ওয়েবে দেখাচ্ছি একটু পরে। এরপরে সে আবার আর্টিকেল রিমুভ করছে হচ্ছে যে Q1 Q2 জার্নাল সে ক্রাইটেরিয়া সিলেক্ট করছে, নন এম্পিরিক্যাল ডাটাগুলো সে রিমুভ করছে এবং উইদাউট পারফরমেন্স গুলোকে সে রিমুভ করছে। টোটাল রিমুভ করার ফলে দেখা যাচ্ছে যে 1508টা পেপার ছিল, সেখান থেকে সে মাত্র 35টা পেপার নিছে তার হচ্ছে যে রিভিউর জন্য, এবং সে সেই 35টা পেপারকে সে তার অ্যানালাইসিসের মাধ্যমে নিচের রেজাল্ট গুলোকে দেখানোর চেষ্টা করছে। সে কি কি দেখানোর চেষ্টা করছে? সে মূলত হচ্ছে যে ডাটা প্রসেসিং থেকে শুরু করে, যেটা বললাম যে ভিওএস ভিউয়ার কে ব্যবহার করে বিভিন্ন অ্যানালাইসিস গুলো থাকে। এটা এটা নিয়ে আলোচনা করতে গেলে বিশদ আরো অনেক আলোচনা আছে। জাস্ট কনসেপ্ট হিসেবে এখানে আমরা সাইটেশন অ্যানালাইসিস করতে পারি, নেটওয়ার্কিং করতে পারি, সেই আলোচনাগুলো এই পেপারের মধ্যে ফাইন্ডিংস। যেমন সে একটা বড় ফাইন্ডিংস দেখানোর চেষ্টা করতেছে যে আসলে সে 2012 থেকে 2021 সাল পর্যন্ত পেপারগুলো হচ্ছে যে সে দেখাচ্ছে যে কোন লেভেলে বা কোন ইয়ারে পেপারগুলো কেমন পাবলিশ হয়েছে। এটাকে আমরা বলি হচ্ছে যে ওয়ার্ল্ড ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস অথবা পাবলিকেশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে তার পেপারগুলো কোন কোন দেশ থেকে পেপারগুলো নেয়া, এগুলো হচ্ছে যে কোন কোন অথর কতগুলো পেপার পাবলিশ করছে, তারপর হচ্ছে যে কোন কোন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। আমরা যে লিটারেচার রিভিউ ম্যাট্রিক্স এর কথা বললাম, সেটারও একটা কনসেপ্ট আমাদের এখানে আছে। কোসাইটেশন অথবা এখানে যে ভিউএস ভিউয়ার কথা বললাম, তার মাধ্যমে আমরা হচ্ছে যে এই অ্যানালাইসিস গুলো দেখাই। এগুলো খুব ইজি, যদি আপনারা কেউ কখনো বিষয় জানতে চান, নেক্সটে অনলাইন সোর্সে অ্যাভেলেবল অনেক ধরনের নেটওয়ার্ক আছে। আপনারা এভাবে কিছু ভালো কিছু বিষয় যদি দেখেন আপনাদের জন্য ইজি হবে আর কি। এরপরে সে তার পেপারটাকে হচ্ছে পারফরমেন্স নিয়ে যেহেতু কাজ করছে, সে ওই পেপারগুলোতে কোন কোন পারফরমেন্স নিয়ে কাজ করছে তার ওভারঅল অ্যাবস্ট্রাক্ট করে অথবা সামারাইজ করে তার পেপারটাকে রাইটিং করছে। এটা হলো সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে। সিস্টেমেটিক লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমরা লাইক 2500-2600 পেপার থেকে 35টা পেপার সে নিয়ে সে সেই পেপারগুলো থেকে দেখানোর চেষ্টা করতেছে যে আসলে পারফরমেন্সটা কেমন, এবং খুব ভালো জানলে কিন্তু এটা পাবলিশ হয়েছে বিকজ অফ এই যে রাইটিংটা সে সুন্দরভাবে গুছাই নিতে পারছে। ওকে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস যেটা আমরা বলি, এটা হচ্ছে বিশাল অ্যানালাইসিস। বিশাল অ্যানালাইসিস বলতে এখানে আমাদের ডাটা সেটটা অনেক থাকে, অর্থাৎ যে 2600 পেপার সে প্রথমে নিয়েছিল সেখান থেকে সে 35টা পেপার সিস্টেমেটিক এর জন্য রাখছে। বাট যখন আমরা বিবলিওমেট্রিক্স করি তখন আমরা দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট ইয়ার কাউন্ট করে 2600 পেপার নিয়েও আমি কাজ করতে পারি। তো এক্ষেত্রে আমরা দেখাই যে কিভাবে এখানে কাজ করা হয়। এখানে ওই যে সার্চ স্ট্র্যাটেজি বললাম, আমরা কিভাবে সার্চিং করব, তারপর হচ্ছে যে কোন ডাটাবেস থেকে নিব, তারপর হচ্ছে যে কিভাবে আমরা এক্সট্রাক্ট করতেছি, ইনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, এই বিষয়গুলো আমরা মেথোডোলজিতে বর্ণনা করি। মোটামুটি অন ওভারঅল সবার মেথোডোলজি প্রায় সেম হয়, জাস্ট রাইটিং এর উপর হচ্ছে এটা ভ্যারি করে। এবং রেজাল্টের ক্ষেত্রে দেখাই যে তারা কি কি কাজ করছে। এখানে যেমন এই টপিকের উপরে তারা দেখাচ্ছে যে আর্টিকেল পেপার কতগুলো, রিভিউ আর্টিকেল কতগুলো, সে 1980 সাল থেকে 2019 সালের মধ্যে হচ্ছে কাজ করছে। তো এই বিবলিওমেট্রিক্স এর এই পেপারগুলো আমাদেরকে একটা, যখন আমরা পড়ি বা যখন আমরা লিখি, আমাদেরকে একটা ওভারঅল ধারণা দেয় যে আসলে এই ফিল্ডের উপরে কতগুলো কাজ হয়েছে। টোটাল সে পেপার নিচ্ছে 4247টা। এটা এমন না যে সে সবগুলো পেপার পড়ছে, মাত্র পেপার হয়তো বা অল্প কিছু পড়তে হয় বা লেখার ক্ষেত্রে, কিন্তু অ্যানালাইসিস জানা থাকলে আপনারা ইজিলি হচ্ছে এটা অ্যানালাইসিস করতে পারবেন। যেমন সে কাজ করছে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ উইথ অ্যান এমফেসিস অন ইনফেকশাস ডিজিজ। এই ডিজিজের এই অংশটার উপর ফোকাস করে সে ক্লাইমেট চেঞ্জ এবং হিউম্যান হেলথের উপর একটা ওভারঅল দেখেছে যে 1980 সাল থেকে 2019 এর মাঝে কতগুলো কাজ হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের 2657টা
আর্টিকেল পেপার পাবলিশ হয়েছে এর উপরে। তার মানে এর উপর রিসার্চ আর্টিকেল পাবলিকেশনের একটা বিশাল ফিল্ড আছে। যদি ভবিষ্যতে কেউ কাজ করতে চায় এই ফিল্ডে, তারা করতে পারবে, এবং এর একটা বড় অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে বলছে যে পাবলিকেশন গুলো কখন থেকে বাড়ছে, এটা মূলত 2010-এর পর থেকে 2020-এর দিকে একটা বিশাল অংশ হচ্ছে যে আমরা দেখতে পারি যে 20-এর আগে অর্থাৎ 19-এর দিকে পাবলিকেশন রেটটা অনেক বেড়ে গেছে। অর্থাৎ তার মানে এই ফিল্ডটা আমাদের একটা বড় মাধ্যম হতে পারে। আবার এই ভিউএস ভিউর মাধ্যমে সে বিভিন্ন 3টা সেগমেন্ট দেখাচ্ছে, যেটাকে নেটওয়ার্ক ভিজুয়ালাইজেশন বলে আমাদের হেলথ রিলেটেড। অর্থাৎ স্কলারলি যে বিভিন্ন কানেকশন গুলো কেমন। অর্থাৎ আমি এখানে বসে আমার অস্ট্রেলিয়ার কোনো ফ্রেন্ডের সাথে কাজ করলাম, ইউএস এর কোনো ফ্রেন্ডের সাথে কাজ করলাম, পরবর্তীতে আমাদের কিন্তু এটা একটা নেটওয়ার্কিং শো করে। তো এই পেপারটা মূলত এই অ্যানালাইসিস গুলো সেগুলো শো করে। এরপরে আপনি দেখবেন যে এখানে কি কি ধরনের টপিক এর উপরে ম্যালেরিয়া নিয়ে কাজ করছে 112 জন, ডেঙ্গু নিয়ে এবং ডায়রিয়া নিয়ে অথবা কলেরা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে যেহেতু ডিজিজের কথা বলছি, কোন কোন ডিজিজ নিয়ে কাজ হয়েছে বা কোন কোন পেপার গুলো সেগুলো এখানে আইডেন্টিফাই করা যায়। তো এগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা পাবলিশ এবং প্যারিস সফটওয়্যারটা ইউজ করতে পারি, যেগুলো আমাদের ডাটা সেট দিলে অটোমেটিকলি তারা হচ্ছে অ্যানালাইজ করে দেয়। এটা যেমন হচ্ছে অথর, অর্থাৎ অথরদের মধ্যে কোন কোন কানেকশন, মানে কোন কোন ডিজিজের কানেকশন, যেমন ম্যালেরিয়ার সাথে অনেক কানেকশন আছে। অর্থাৎ রিসার্চে কিন্তু অনেকে ম্যালেরিয়ার সাথে ডেঙ্গু নিয়ে কাজ করছে, এবং অথররা কি কি নিয়ে কোন কোন সেক্টরে কাজ করতেছে এগুলো হচ্ছে দেখানো যায়। তো বিপ্লোমেট্রিক্স এরকমই বিশদভাবে আপনাকে আহ এই পেপার সম্পর্কে একটা সম্যক ধারণা দিবে। যেমন তারা র্যাঙ্ক করে যে কোন কোন ইনস্টিটিউশন, দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি এর উপরে প্রায় 129টা পেপার পাবলিশ করছে। এটাও কিন্তু আমাদের কি করে, ওভারঅল সামারি কিন্তু জানাই দেয় যে আসলে কোন কোন দেশে এর উপর কাজ হচ্ছে, কোন কোন দেশে কাজের একটা ল্যাকিংস আছে। এটাও কিন্তু লিটারেচার রিভিউরই একটা অংশ না। এবং এরপরে রিলেটেড অথর কে কাজ করছে, যেমন ফার্স্ট র্যাঙ্কে আছে যিনি 73টা কাজ করছে হচ্ছে এর উপরে, যার দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস। এভাবে আমরা সাইটেশন করতে পারি, ফ্রিকোয়েন্সি করতে পারি, আমরা এখানে হচ্ছে যে কো সাইটেশন করতে পারি, কো অথর করতে পারি। লাইক আমি মেইন অথর ছিলাম, বাট আমার সাথে পেপারে অনেক কো অথর আছে, এরকম কো অথরদের মধ্যেও কানেকশন কিন্তু এই বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিস দেখায়, যেটা নলেজ কন্ট্রিবিউশনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখায় যে আসলে এই পেপার এই বিষয়ের উপর কাজ করা যাবে কিনা। তো এই জন্য বললাম, যদি আপনাদের কখনো ইচ্ছা থাকে যে বিবলিওমেট্রিক্স কাজ করবেন এটা নিয়ে, জাস্ট আজকে কিউরিয়াসিটি দেওয়ার জন্য এই বিষয়ে আলোচনা করা, যেন আপনারা ইজিলি ভবিষ্যতে এটা নিয়ে আলোচনা করতে পারেন, পড়তে পারেন। অ্যাটলিস্ট যখন আপনার থিসিসের কাজ করবেন পূর্বে এটার উপর একটা অ্যাটলিস্ট হচ্ছে সিস্টেমেটিক পেপার কাজ করতে পারেন, যাদের হায়ার স্টাডিজের জন্য হচ্ছে লক্ষ্য আছে। এখন এখন মূলত একটা জায়গাতে দেখাবো, সেটি হচ্ছে আমরা কোথা থেকে হচ্ছে পেপার গুলো সার্চ করব। যখন আমরা পেপার সার্চিং এ যাব, সবসময় মনে রাখবেন যে রিলায়েবল সোর্স থেকে পেপার সাজেস্ট করা অথবা পেপার সার্চ দেওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা সবসময় যেটা করি, অনেকগুলো মাধ্যম থেকে আপনি সেম টপিকে গুগলে ছেড়ে দিলে কিন্তু অনেক ধরনের, এবং আপনারা জানেন যে আহ, এই অনলাইন প্ল্যাটফর্মে আপনার ভালো পেপার, খারাপ পেপার, খারাপ পেপার এইভাবে বলতে যেগুলো কোনো ভালো জার্নালে পাবলিশ হয়নি বাট অনলাইনে অ্যাভেলেবল আছে, বাট সেগুলো কিন্তু পড়লে আপনাদের নলেজ কন্ট্রিবিউশনের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট হবে না। এই জন্য পার্সোনালি আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা করি, সবসময় চেষ্টা করি যে ভালো পেপার পড়ার জন্য, এবং ভালো পেপার কিন্তু আপনাকে অবশ্যই গাইড দিবে। এরপরে র্যাঙ্ক করে করে আহ, এর মানে এই না যে আমরা নিব না বা হচ্ছে যে সবসময় কি ওয়ান পেপার হচ্ছে যে সাজেস্ট করবো, বাট অবশ্যই ভালো জার্নাল, যেগুলো হচ্ছে যে কিছু জার্নাল বলি যেগুলো ফেক জার্নাল, সেগুলো থেকে আমরা নিব না, কারণ সেগুলো কোনো প্রকার ক্রাইটেরিয়া ছাড়াই হচ্ছে পাবলিশ করে। এগুলো তো ভুরি ভুরি অনলাইনে থাকে। তো আপনারা গুগল স্কলার থেকে হচ্ছে আপনারা পেপার নিতে পারেন, বা গুগল স্কলার থেকে হচ্ছে আপনারা সার্চ দিতে পারেন। যেমন যদি আমরা বলি যে এটাই আছে, একটু দেখি যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, দেখি তো এই ধরনের পেপার পাওয়া যায় কিনা। এখানে দেখেন যে 2011 থেকে 2013, 2019, 2000 এইভাবে আছে। আবার অনেক সময় গুগল স্কলারে দিয়ে থাকে যে আসলে এই ধরনের পেপার এখানে আছে কিনা।
এবং সাল অনুযায়ী যদি আমাদের মনে হয় যে কত আগে আমি পেপারটাকে নিব, এখান থেকে আমরা দেখতে পারি যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং ইএফএল স্টুডেন্টস মোটিভেশন ইন অনলাইন লার্নিং 2021 সালে পেপার, 8 সালে পেপার, কোনটা নিব আমরা প্রাইমারিলি স্ক্রিনিং করে আমরা এখান থেকে পেপার নিতে পারি। আর আর দুটা সোর্স আছে, একটাকে বলে হচ্ছে স্কোপাস। আপনারা যদি স্কোপাস লিখে সার্চ দেন দেখবেন যে স্কোপাস হচ্ছে লিঙ্কে যদি ঢোকেন ঠিক এরকম থাকবে। স্কোপাসে আপনি কোন ফিল্ড নিয়ে সার্চ দিচ্ছেন, এখানে আপনি স্কোপাসে যত ধরনের, স্কোপাস ইন্ডেক্সে যত ধরনের পেপার পাবলিশ হয়েছে আপনার ওই টপিকের উপরে হচ্ছে আপনি ইজিলি এখান থেকে পেপার নিতে পারবেন। তারপর সেম টপিকটা যদি আমি এখানে দেই, ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, এখন আমি সার্চ দিব যে কতগুলো পেপার আছে। এর উপরে টোটাল হচ্ছে 972টা পেপার দেখা যাচ্ছে। তো হয়তোবা কোনোভাবে ফ্যাক্টরস, তারপরে স্টুডেন্ট মোটিভেশন, এর উপর যদি আপনি মনে করেন যে আমি হচ্ছে যে অনলাইন লার্নিং দিয়ে দেখবো, অনলাইন লার্নিং অ্যান্ড লাইক কোভিড-19, দেখি তো এইভাবে কত পেপার আছে। এগুলো কিন্তু সব ভালো জানা, অর্থাৎ স্কোপার যেহেতু সব থেকে জায়গা দেখেন 25,194টা পেপার আছে অনলাইন লার্নিং অ্যান্ড কোভিড-19। হয়তো কোনো কারণে অনলাইনের সাথে রিলেটেড আছে, কোনো কারণে লার্নিং এর সাথে রিলেটেড আছে, অথবা কোনো কারণে কোভিড-19 এর সাথে রিলেশন আছে। ওকে, সেম আরেকটা বিষয় দেখাচ্ছি, সেটাকে বলা হচ্ছে আমাদের ওয়েব অফ সায়েন্স। আমরা প্রথম থেকে এগুলো থেকে দেখি, তারপর গুগল স্কলারে দেখি। এখানেও দেখবেন যে ওয়েব অফ সায়েন্স লিখলে আপনি শর্ট ভাবে একটা লিঙ্ক পাচ্ছেন। এখানেও আপনি যদি লাইক সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টটা এখানে দেখি যে আসলে এখানে কেমন আছে। দেখেন সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টে টোটাল 66,389টা পেপার আছে। তাই বলে আপনি সব নিবেন তা না, আমি আরো একটু প্রিসাইজ করে দেখাবো একটু পরে। সেটা হচ্ছে যে আপনি এখান থেকে পেপার গুলো দেখতে পারবেন যে আপনার ওই কিওয়ার্ড গুলোর সাথে এখানে রিলেটেড আছে কিনা। পরে এখান থেকেও পেপার গুলো ডাউনলোড করতে পারবেন লিঙ্কে ঢুকে। এভাবে যত দূর দিতে পারেন সেটা সম্ভব। তো এইভাবে আমরা মূলত ভালো জার্নাল থেকে, অর্থাৎ ওয়েব অফ সায়েন্স অথবা হচ্ছে স্কোপাস অথবা হচ্ছে যে গুগল স্কলার থেকে আমরা পেপার নিতে পারি। এরপরেও আমরা কিছু কিছু ক্ষেত্রে জাস্ট নর্মালি অনলাইনে হচ্ছে সার্চ দিই। অনলাইনে সার্চ দিলে, কারণ যেগুলো হচ্ছে কোনো কারণে স্কোপাসে হয়তোবা নাই বাট ভালো জানালে চলে আসছে, সেগুলো আমরা হচ্ছে যে নর্মাল গুগল সার্চিং এ আমরা এটা দেখতে পারি। ওকে, এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো যে আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউর কথা বললাম, আমরা কিভাবে এটাকে এখন প্রিজমা মডেল ফলো করে আমরা হচ্ছে বের করবো। আমরা এখানে বলছি সাধারণত আমরা কোনো একটা প্ল্যাটফর্ম, যেহেতু এটা সিস্টেমের মধ্যে ফলো করি, আপনি যদি চান যে আমি আমার টপিকের উপরে শুধুমাত্র স্কোপাস ডাটাবেসের উপরে পেপার দেখবো, আপনি করতে পারেন, এবং আমরা তাই করি। আমি যখন রিসার্চের টপিক আইডেন্টিফাই করি, আমরা টপিক আইডেন্টিফাই করার ফলে যেমন বললাম যে অনলাইন লার্নিং অ্যান্ড কোভিড-19। ওকে, তো আমরা সিম্পল এখানে যখন শব্দটা দিলাম, এখন এন্ড দেখাচ্ছে, আমি একটু দেখাই। সাপোজ অনলাইন লার্নিং কোভিড-19 বা অনলাইন লার্নিং আমি হচ্ছে কমা দিয়ে দিলাম, আর কোভিড-19, এই দুটো শব্দ হচ্ছে আমার মূল রিসার্চের ক্ষেত্রে আমার সুপারভাইজার বলছে তুমি এটা নিয়ে কাজ করতে পারো। আপনাদের যে কাউকে যদি বলে থাকে, তাহলে কি করলেন, আপনারা সিম্পলি দেখবেন যে স্কোপাস সার্চ দিবেন। আপনি আপনার রিভিউর জন্য নিলেন, কিন্তু যদি আপনার ইচ্ছা থাকে আপনি সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করবেন বা বিবলিওমেট্রিক্স করবেন, সেক্ষেত্রে কিভাবে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে আপনি যদি অনলাইন লার্নিং এন্ড কোভিড-19 দিন লিখে সার্চ দেন, তাহলে আমরা 25,194টা পেপার পাচ্ছি। কিন্তু এখানে কিন্তু সার্চিং ক্রাইটেরিয়া কি হয়েছে, অনলাইন লার্নিং এন্ড কোভিড-19 এ দেখেন এন্ড যুক্ত করছে। ওকে, তো আমরা এটাকে আরো প্রিসাইজ করে দিয়ে একটু দেখি। আমরা হচ্ছে অনলাইন লার্নিংটাকে হচ্ছে একটা শব্দ হিসেবে রাখবো, এন্ড দিব হচ্ছে বড় হাতের, এন্ড এরপরে হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে কোভিড-19 দিই। এটাকে আমি হচ্ছে যে ইনভার্টেড কমার ভিতরে দিব।
কারণ আগে আমাদের ডাটা সেটে হচ্ছে অনলাইনকে আলাদাভাবে ইন্ডিকেট করছে, লার্নিংটাকে আলাদাভাবে ইন্ডিকেট করছে, কিন্তু এখন ইনভার্টেড কমার কারণে সে দেখি কি করে, সে কিন্তু অনলাইন লার্নিংটাকে বাদ দিয়ে দেখেন 25,000 থেকে এখন পেপার হচ্ছে 10,140। তার মানে শুধু অনলাইন লার্নিং এবং কোভিড-19 সাথে রিলেটেড এই জায়গাগুলোতে আপনি কম বেশি প্রায় 10,000, তার মানে প্রচুর কাজ হয়েছে। 10,040। এখন আসেন, আপনি যদি এই বিষয়ের উপর কাজ করতে চান, এখন আপনাকে আমরা ওখানে বলছি কিছু ইনক্লুশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া। আমি এখন কি করব? এই যে দেখেন এখানে ফ্রম দেয়া আছে। আমরা এখানে হচ্ছে যে কোভিড-19 যেহেতু 2020-এ, আমরা চেষ্টা করবো 2020 থেকে 2024 পর্যন্ত কতগুলো কাজ হয়েছে আমরা এটা একটু দেখবো। এখন আপনি চাচ্ছেন যে আমরা সাবজেক্ট এরিয়া কোথায় কোথায় দেখবো। আমি শুধুমাত্র সোশ্যাল সায়েন্স দেখবো এবং হচ্ছে কম্পিউটার সায়েন্সে দেখবো, ইঞ্জিনিয়ারিং সাপোজ আমি দেখবো না। এরপরে আমি চাচ্ছি আমি শুধুমাত্র আর্টিকেল দেখবো, দিলাম। এর উপরে অনেক ল্যাঙ্গুয়েজে কাজ হয়েছে, ইংলিশে কাজ হয়েছে, স্প্যানিশ হয়েছে, রাশিয়ান হয়েছে, চাইনিজ, জার্মান। আমি শুধুমাত্র ইংলিশ আর্টিকেল গুলো দেখবো। আমাদের টপিক যেটা ছিল হচ্ছে যে অনলাইন লার্নিং এন্ড কোভিড-19, আমি এই দুটা টপিকের উপরে দেখবো যে আসলে কত পেপার পাওয়া যায়। সাথে হচ্ছে আমি কান্ট্রি ক্রাইটেরিয়া এগুলো ধরেন চলে আসবে। এখন আমি এটাকে হচ্ছে যে এক্সক্লুড করে দিলাম অথবা লিমিট করে দিলাম, দেখি এখন কতগুলো পেপার পাই। এক্সক্লুড না, এখানে আমরা 2020 থেকে 2023 সোশ্যাল সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এরপরে আমরা দেখবো হচ্ছে আর্টিকেল, ইংলিশ। এই যে আমরা জিনিসগুলোকে সার্চ দিলাম এইভাবে, আমরা যখন লিখবো অর্থাৎ মেথোডোলজিতে লিখবো, সিস্টেমেটিক লিটারেসি রিভিউতে আমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের ওখানে উঠে যায়, এবং এগুলো হচ্ছে মেথোডোলজি পার্ট। অর্থাৎ আমরা যে সিস্টেমের কথা বলতেছি, এগুলো হচ্ছে সিস্টেম। অর্থাৎ আমি কোন কোন ওয়ার্ড ব্যবহার করলাম, কোন কোন শব্দ ব্যবহার করে আমি হচ্ছে লিমিট করে দিলাম, দিয়ে আমি আমার সার্চিংটাকে দেখতেছি আমরা সেটা। এখন দেখেন 3,128টা পেপার আছে। আপনি যদি চান আরো প্রিসাইজ করবেন, আরো প্রিসাইজ করতে পারবেন সিস্টেমেটিকের জন্য, আপনি তখন এখান থেকে পড়ে এই যে এইভাবে করে আপনি পেপার নিতে পারবেন। এখন আমরা কথা হচ্ছে যে কিভাবে এই ফাইলগুলো নিব। ফাইলগুলো কিভাবে নিব তার আগে আমি আপনাদের একটা অ্যানালাইজ দেখাই। এখানে দেখেন অ্যানালাইজ রেজাল্ট আছে। আমরা যেহেতু এটার উপর প্রচুর কাজ হয়েছে, অনলাইন লার্নিং এবং ই কমার্স, যেহেতু এটা ব্রড, হয়তো আমাদের টপিকটা আরো স্পেসিফিক হতে পারে, সেক্ষেত্রে দেখবেন যে পেপারগুলো 900-800-র মধ্যে চলে আসবে। তো এই যে এখানে দেখেন 2019 থেকে 2025, তার মানে 2024 সাল পর্যন্ত 2022 সালে হচ্ছে সব থেকে বেশি পেপার পাবলিশ হয়েছে এর উপরে। অর্থাৎ যেহেতু 2020 ছিল, 2020-এ সবাই ঘরবন্দি, তারা এটার উপর অনেক কাজ করছে, এবং যেগুলো 2022-এর দিকে এটা পাবলিকেশন বেশি হয়েছে, আবার 23-এ থেকে কমে গেছে। আবার আপনি দেখেন এখানে ডকুমেন্ট পার ইয়ার, ডকুমেন্ট অথর কারা কাজ করছে, ও এন জি, এরকম একজন অথর, তিনি মোটামুটি এর উপরে প্রায় 8টা 9টা কাজ করছে। অ্যাফিলিয়েশন এখানে দেয়া আছে। এখানে আপনার ডকুমেন্ট পার কান্ট্রি, টাইপ, সাবজেক্ট এরিয়া, এর উপর কি কি কাজ হয়েছে সম্পূর্ণ অ্যানালাইসিসটা এখানে সিম্পলি হচ্ছে যে এই অ্যানালাইসিসটা এরা একটু দিয়ে দেয়। এখন আপনি এরকম 3,128টা পেপার থেকে আপনি ভাবলেন যে বিব্লোমেট্রিক্স পড়বেন, সেটাও সম্ভব। আপনি যদি চান যে আমি জাস্ট হচ্ছে যে সিস্টেমেটিক পড়বো, ওই পেপার গুলোকে আপনি এখান থেকে হয়তো কিছু 35টা সিলেক্ট করতে পারেন। এবং আমরা পাবলিশ অ্যান্ড পেরিশ সফটওয়্যার ব্যবহার করতে গেলে আমাদেরকে দুটো ফাইল লাগে। একটাকে বলা হচ্ছে RIS ফাইল, আর একটাকে হচ্ছে CSV ফাইল। তো এটা আমরা ডাউনলোড করি হচ্ছে এখান থেকে। আবার একটু দেখাচ্ছি, এটা হয়তো অন্য টপিক, আমি আরেকটা টপিক দিতে পারি আপনাদের। ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টু স্টাডি, এটা একটু দেখি। এর উপরে তো ওভারঅল মাত্র 37টা পেপার আছে, হয়তো এখানে আছে অন্য জায়গায় হতে পারে। আমি 37টা পেপার নিব, নেওয়ার পরে আমি হচ্ছে যে অল সিলেক্ট করলাম, তারপরে অল 37টা পেপার আমার এখানে আছে। আমি যখন এক্সপোর্টে যাব, এখানে দেখেন CSV, RIS, এই যে ফাইলগুলো আছে, আমরা তখন যদি সিম্পলি এখানে নেই,
তারপর আমি সবগুলো এখান থেকে হচ্ছে যে ইনক্লুড করব, করে আপনি জাস্ট সিম্পলি হচ্ছে এক্সপোর্ট করবেন। এটা কিন্তু এখন হচ্ছে যে ডাউনলোড হচ্ছে। সিমিলার ওয়েতে যদি আপনি চান যে ওকে সাপোজ আমি এটা হচ্ছে যে ডাউনলোড করে নিলাম, এটা অ্যাজ এ এক্সেল হিসেবে এই যে আমার ফাইলটা এখানে চলে আসছে। এখন এখানে দেখেন, এখানে অথর থেকে শুরু করে এই যে প্রথম লিস্টে অথরস ফুল নেম, টাইটেল, ইয়ার, সোর্স অফ টাইটেল, কোন ভলিউম, ইস্যু, আর্টিকেল নাম্বার, পেজ স্টার্ট, পেজ নাম্বার, ডুয়েলিং, অ্যাফিলিয়েশন। যখন আপনি সাইটেশন করবেন, রেফারেন্স করবেন, তখন ইজিলি এই 37টা পেপার আপনি এখান থেকে সহজে বের করে নিতে পারবেন। এবং যে সাইটেশনই করবেন, জাস্ট সিম্পলি এখান থেকে আপনি যদি নিয়ে নেন, দেখবেন যে এটা জার্নাল ছিল নাকি হচ্ছে যে কনফারেন্স ছিল, সম্পূর্ণ এখানে কিন্তু আপনার দিয়ে আছে। ওকে, এটা হলো সিএসভি ফাইল। সিমিলার ভাবে আমরা এই ফাইলটা ব্যবহার করি হচ্ছে আমাদের পাবলিশার প্যারিশে আমরা অ্যানালাইসিসের ক্ষেত্রে। আর ফর দ্য ভিওএস ভিউয়ার আমরা ব্যবহার করি, এখানে আপনি সিম্পলি এক্সপোর্ট করতে পারবেন হচ্ছে যে আরআইএস ফাইল। এই ফাইলটা একটু যদি আপনি এক্সপোর্ট করেন, এখানে আপনি সবগুলো ইনফরমেশন ধরে নিলেন, দিয়ে আপনি জাস্ট হচ্ছে এক্সপোর্ট করে দিন। এটা এটা এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমরা হচ্ছে সফটওয়্যারে দিলে অটোমেটিক সফটওয়্যার হচ্ছে রিড করে নেবে। এটা হলো স্কোপাস। সিমিলার এই যে ফ্যাক্টর এফেক্টিংটা যদি আমি মনে করি যে এখন হচ্ছে যে আমরা স্কোপাসে না, আমি হচ্ছে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করব, সেটা হচ্ছে ওয়েব অফ সায়েন্সের উপরে। আমরা যখন মেথোডোলজি লিখি তখন আমরা বলে দিই যে আমি স্কোপাস ডাটা সেট হচ্ছে ইউজ করছি, তাহলে যে আপনার রিডার থাকবে সে ইজিলি বুঝতে পারবে যে আসলে আপনি কোনটাকে নিয়ে কাজ করছেন। তো এখানে আমরা দেখতেছি যে ফ্যাক্টর এফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন স্টাডি দিয়ে দেখি এখানে কটা পেপার পাওয়া যায়। নো ফাউন্ড। এটা এক্সাম্পল আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এখানে এখানে আমরা যদি সেম অংশটা সার্চ দিই, একটা জিনিস দেখেন, এখানে আমি যখন কোনো প্রকার ইনভার্টেড কমা দিয়ে সার্চ দিচ্ছি তখন এটা কিন্তু আলাদাভাবে সবগুলো কাউন্ট করতেছে। কোনো কারণে এই সেন্টেন্স কোনো পেপারে যদি এই শব্দগুলো রিলেট থাকে তাহলে সেটা কিন্তু সে কাউন্ট করবে। আমরা যখন পরবর্তী স্ক্রিনিং করি তখন এগুলোকে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দিই, হয়তো ফ্যাক্টরসটাকে আলাদা করলাম, এফেক্টিং স্টুডেন্টকে আলাদা করলাম, মোটিভেট টু স্টাডিকে আলাদা করলাম, তখন আমরা আলাদা করলে পেপারগুলো সে অনুযায়ী পাবো। 3029টা আমরা পেপার পাইছি এর উপরে। এখন যদি আমরা ফ্যাক্টরটাকে ইনভার্টেড কমা দিই এবং এই যে লিঙ্কটা আমি কি কি লিখতেছি সেগুলো আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে নোট রাখতে হয়। আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের নোট রাখবো এবং যখন আমরা পেপার রাইটিং করবো তখন আমরা দেখাবো যে আমরা ফ্যাক্টরস এফেক্টিং এন্ড যুক্ত করে এই শব্দগুলো ব্যবহার করছি। আপনারা যদি কিছু পেপার পড়েন তাহলে ইজিলি আরো কিছু বিষয় দেখতে পারবেন। তো এই হচ্ছে অবস্থা এবং আমরা সার্চ যদি দিই এবার মাত্র 14টা পেপার পাচ্ছি। তার মানে এর আগে সবগুলো, এখন সেই অনুযায়ী আমাদেরকে তখন দেখতে হয়। এটা জাস্ট র্যান্ডম টপিক। আপনি যে পেপার নিয়ে কাজ করবেন, হয়তো বাংলাদেশের এগ্রিকালচারের সাথে আপনি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে বিষয়ের একটা অংশ নিয়ে দেখতে পাচ্ছেন, তখন হয়তো আপনি পেপার পাবেন। আমি আমি যেহেতু এই দুই দেশের একটা বড় অংশ এখানে হচ্ছে যে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করি, তারপর হচ্ছে অনলাইন নিয়েও আমি কাজ করি, তো দেখা যাচ্ছে যে আহ, যখন কাজ করতেছিলাম প্রায় 2000-3000 পেপার ছিল, কিন্তু আমি যখন এটিকে ওয়েব অফ সায়েন্সে বা স্কোপাসে লিমিট করে দিচ্ছি 2023 থেকে, দেখা যাচ্ছে 1555টা পেপার আমি পাচ্ছি। তো এই 1555টা পেপার ইজিলি হচ্ছে আমরা তখন বিপ্লোমেটিক্সে কাজ করতে পারি। আপনি যদি চান যে আমি জাস্ট রিসেন্ট 10 বছর নিয়ে কাজ করব, সেটা করতে পারবেন। আবার ডেভেলপিং এবং ডেভেলপ কান্ট্রি কনটেক্সটেও আমরা অনেক সময় কাজ করি, যেটা এর আগে আমার একটা সিস্টেমেটিক কাজ করার অভিজ্ঞতা আছে এবং এটাও জানালে অলরেডি আছে, প্রসিডিংস আছে। তো আমরা মূলত এরকম 10 বছরের 5 বছর নিয়েও কাজ করতে পারি। তো এটা শুধুমাত্র যারা কাজ করবেন না তাদের জন্য না, সবার জন্য। যদি আপনি কোনো পেপার সার্চ করতে চান, আপনি ইজিলি এখানে কিওয়ার্ড গুলো দিবেন, আগে দিয়ে দেখবেন যে আসলে আপনি এখানে পেপার পাচ্ছেন কিনা।
আর ফাইনালি আর একটা বিষয় দিয়ে শেষ করবো জাস্ট হচ্ছে 5 মিনিটে। যেহেতু আমাদের এখন বর্তমান সময়ে আহ, বিভিন্ন হচ্ছে যে মডার্ন টুল গুলো আসছে যেগুলো আমরা সার্চিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এরকম একটা মডার্ন টুল হচ্ছে আপনার এসসিআই এসপেস। এটা যাদের পেপার এরকম পেতে অসুবিধা হয় বা খুব সহজে যদি আমরা অনেক পেপার সামারি করতে চাই, আমরা এটা ব্যবহার করতে পারি। সাই স্পেস বলে। এখানে যদি আপনারা সিম্পলি আপনার যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন, তারপর দিলাম যে হচ্ছে লাইক ফ্যাক্টরস। আচ্ছা, ওই বিষয়টাই না হলে দিলাম ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট মোটিভেশন টেস্ট স্টাডি, যে দেখবো যে এখানে কি কি আছে। অবশ্যই মনে রাখবেন যে পড়ার কোনো বিকল্প নাই। যেহেতু আমাদেরকে পড়তে হবে, অবশ্যই পেপারগুলো আমরা পড়বো, কিন্তু এখানে এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের কাজগুলোকে আরেকটু সহজ করার জন্য। এখানে এই রিলেটেড হয়তো কিছু পেপার আছে, যেমন 2025-এ হয়তো পেপার পাবলিশ হয়েছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টুডেন্ট লার্নিং মোটিভেশন বেসড অন ব্লা 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 দিস থিং। তারা কি করছে, একটা খুব সহজ একটা ইনসাইট কিন্তু এখানে দিচ্ছে। এবং এখানে আপনার কনক্লুশন, সামারাইজ, অ্যাবস্ট্রাক্ট, রেজাল্ট, সামারাইজ, ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, আপনি যদি চান যে আমি অ্যাবস্ট্রাক্টটা এখানে হচ্ছে সামারাইজ যুক্ত করব, এই যে 10টা পেপার আপনি এখানে প্রথম পাচ্ছেন, এভাবে অনেক পেপার আপনি পাবেন। তো ইজিলি আপনার কিন্তু সামারাইজ অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ ওই অ্যাবস্ট্রাক্টে কি বলছে সেটা আপনি দেখতে পারবেন। তো যদি অনেক পেপার হয়ে যায়, আপনি কোনটা নেবেন কোনটা নেবেন না এটা জানার জন্য আপনার এই টুলসটা অনেকটা হেল্প করতে পারে। সেই সাথে হচ্ছে মেথড কি কি ব্যবহার করছে আপনার পড়ার পাশাপাশি আপনি এই জিনিসটা দেখতে পারেন। বা এখান থেকে হয়তো অনেক সময় পেপার আমরা দেখি, যদি পেপারটা রিলায়েবল মনে হয় আমরা সেখান থেকে নিতে পারি। তো সব মিলে হচ্ছে এইটা। যদি আবারও বলি যে লিটারেচার রিভিউ অবশ্যই প্রথমত হচ্ছে পড়ার বিকল্প নাই, অবশ্যই আপনাদেরকে পড়তে হবে। আপনারা যদি পড়েন বিষয়গুলো, বই বুক চ্যাপ্টার হোক অথবা জার্নাল হোক অথবা যেটাই হোক না কেন, আপনারা এটা কন্টিনিউ করেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি কারো ইচ্ছা থাকে সিস্টেমেটিক লিটারেচার রিভিউ করতে, সেক্ষেত্রে আপনারা এটা শিখতে পারেন বা আপনাদের কাজের ক্ষেত্রে এটা হেল্প করতে পারে। তো থ্যাংক ইউ সো মাচ। কে রাজন? জি ভাই। দেখ, অনেক লম্বা সময় মনে হয় নিয়ে ফেলাম একটু না? না ভাই, সমস্যা নেই ভাই। ইনফরমেটিভ ভাই সেশনটা ছিল ভাই। যদি হুম। জি ভাই, হ্যাঁ রাজন বল। বলতেছিলাম যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন এখন। শিওর, অবশ্যই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহাদি হাসান নূর, পড়ছি সমাজবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আপনার সেশনটা বেশ ইনফরমেটিভ ছিল। আর ডিপার্টমেন্টে মিল থাকার কারণে অনেক বিষয়গুলোই আমার কাছেও স্পষ্ট মনে হয়েছে, এই জন্য ধন্যবাদ। তবে বেশ কিছু প্রশ্ন ছিল আর কি, যেহেতু একটা বড় ইনফরমেটিভ সেশন, প্রশ্ন অনেক আছে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আপনি ম্যাট্রিক্সটা দেখালেন, কিন্তু ম্যাট্রিক্স থেকে আসলে কিভাবে লিখবো এই বিষয়টা আসলে আমার একটু জানার ইচ্ছা ছিল। আবার হচ্ছে থিমেটিক যেই লিটারেচার রিভিউ আছে, আবার আপনি সিস্টেমেটিক দেখালেন। অ্যাজ ইউজুয়াল আমাদের বিশ্ববিদ্যালয়ে সিস্টেমেটিকটা এখনো ইন্ট্রোডিউসড হয়নি, হুম। থিমেটিকটা আছে। তো